বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি আর্য আছি আপনার সাথে, এবং আজ আপনারা শুনবেন আরও একটি যোগু মামার অরিজিনাল গল্প। আজ আপনার জন্য থাকবে সাহিত্যিক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কাহিনী তুষার মানবের সন্ধানে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রসিদ্ধ নাম। তাঁর জন্ম 1958 সালের 30শে অক্টোবর কলকাতায়। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার হাত ধরে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়াও নবকল্লোল, শুকতারা, প্রতিদিন, আজকাল প্রভৃতি পত্রপত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তাঁর সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগু মামা ইতিমধ্যেই পাঠককুলের কাছে এক বহুল জনপ্রিয় একটি নাম। আমাদের আজকের গল্প তুষার মানবের সন্ধানে সেই যোগু মামা সিরিজেরই একটি অনন্য গল্প। শুনতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা যোগু মামা সিরিজের কাহিনী তুষার মানবের সন্ধানে। আমাদের আজকের গল্পে প্রতিবারের মতো যোগু মামার চরিত্রে থাকছেন অভিনেতা শ্রী নরেন ভট্টাচার্য, গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প তুষার মানবের সন্ধানে। কলিং বেল টিপলাম। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেল। পিকলু চেঁচিয়ে উঠল। চিঠিতে লিখেছিলাম আমি বাড়ি আসছি। ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড ইয়ারের পরীক্ষা পিছিয়ে গেছে, তবে আমার জন্য যে এমন প্লেজেন্ট সারপ্রাইজ অপেক্ষা করছিল ভাবতে পারিনি। ড্রয়িং রুমে পা দিতেই হৃৎপিণ্ড তড়াক করে লাফিয়ে উঠল। সামনের সোফায় বসে মুচকি মুচকি হাসছেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর জগবন্ধু মুখার্জি, আমার একান্ত যোগু মামা। তীব্র উল্লাস তাই ছিটকে বেরোল। আরে বাস, কবে এলে? বস বস, ওকে দেখেছিস? ততক্ষণে উল্টো দিকের সোফায় বসা ভদ্রলোক মেজাজি গলায় ডেকে উঠেছেন। হ্যালো টুকলু। সরোজ শোভন বন্দ্যোপাধ্যায়। বাব্বা, তারকা সমাবেশ! সুইজারল্যান্ডের সেরা সম্মানে ভূষিত প্রকৃতবিদও এতকাল পরে। হ্যালো, কেমন আছেন? কখন এসেছেন? ও ফাইন, এই কিছুক্ষণ হলো এসেছি ডক্টর মুখার্জির সঙ্গে ডিসকাস করতে। সিরিয়াস ব্যাপার, অনেক দিন ওনার সঙ্গে দেখা হয় না। যখন উনি থাকেন আমি থাকি না। আজ লাকিলি ওনাকে পেয়েছি। আর বলিস না, ব্যানার্জি সাহেব একেবারে নাছোড় বান্দা। ইয়েতি যে আছে আমাকে বিশ্বাস করিয়েই ছাড়বেন। নো নো ডক্টর মুখার্জি, ডোন্ট টেক ইট লাইটলি প্লিজ। সায়েন্সে এখনও সো মেনি কোয়েশ্চেন স্টিল নাও আনরিপ্লাইড। এই অধমের বনবাদারে পাহাড়ে পর্বতে ঘুরতে ঘুরতে এমন সব হরিবল এক্সপিরিয়েন্স হয়েছে যার কোনো ব্যাখ্যা হয় না। একবার রাতে জয়ন্তী হিলসের মাথায় এক নির্জন বাংলোতে। আহা, চটে যাচ্ছেন কেন? বিজ্ঞান তো এক জায়গায় দাঁড়িয়ে নেই। আজ যেটা অলৌকিক, কাল বিজ্ঞানের আলোয় সেটা বাস্তব। তবে আপনার ওই ইয়েতির অস্তিত্ব যে পাহাড়ি আদিবাসীদের কুসংস্কার, সেটা অলরেডি প্রুভড। পাহাড়িরা বরফের উপর হিমালয়ের ভালুকের পায়ের ছাপকেই অতি মানবের পদচিহ্ন বলে ভুল করেছে। ও নিয়ে নতুন করে মাথা ঘামানোর কোনো মানে হয় না। সরোজ শোভন চেঁচিয়ে বললেন, আমি বলছি হয়। ইয়েতি টিয়েতি জানি না, তবে মানুষের পূর্বপুরুষ এখনো রয়ে গেছে হিমালয়ের ভিতরে। কি করে বুঝলেন? প্রমাণ দেখে। এলাকার মানুষ তাকে চর্মচক্ষে দেখেছে। এমনকি কিছু ট্যুরিস্ট তার ফুটপ্রিন্টের ফটোও তুলেছে। এই দেখুন। শার্টের বুক পকেট থেকে একগোছা রঙিন ছবি বের করে সেন্টার টেবিলে ফেললেন সরোজ শোভন। কিঞ্চিত শ্লেষের সুরে বললেন, দেখুন ডক্টর মুখার্জি, ভালো করে দেখুন। ফুটপ্রিন্ট সম্বন্ধে আমারও একটু আধটু জ্ঞানগম্যি আছে, নলেজ আছে। এ কোন জন্তুর পায়ের ছাপ বলতে পারেন? মামা ছবিগুলো হাতে তুলে নিলেন। ওর মুখ গম্ভীর হয়ে উঠল, কপালে ফুটে উঠল কয়েকটা ভাঁজ। আমার মাতৃদেবী দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। তিনি ঝংকার দিয়ে উঠলেন, টুকলু, তোর ব্যাপারটা কি বলতো? সারাটা রাত ট্রেনে এসেছিস, মামা কি পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওঠ ওঠ, চল। অতএব গভীর অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো।
শোয়ার ঘরে ঢুকতে ঢুকতে কানে এলো, মিস্টার ব্যানার্জি, আপনি গাড়ি নিয়ে এসেছেন তো? একটু বেরোবো। টুকলু, 1টা বাজে, খাবি না? মামার ডাকে উঠে বসলাম। কখন ফিরলে? এই 0.5 ঘন্টা হলো। আয়, খেতে বসে সব বলছি। পিকলু স্কুলে গেছে, বাবা অফিসে। খাবার টেবিলে আমরা 3 জন। মামা ধীরে সুস্থে ভাত মাখলেন, একগ্রাস মুখে তুলে তাকালেন, তারপর বললেন, বুঝলে দিদি, আমি আর বড় ভাগ্নে থাকা মানেই ভয়ঙ্কর যোগ। মানে? মানে আর কি, কোনো জব্বর ঝামেলায় জড়িয়ে পড়া, কোথাও না কোথাও ছোটা। বুঝেছি, তোমার মতলব হচ্ছে। শোন যোগু, আহা, না শুনেই উত্তেজিত হচ্ছ কেন? ইচ্ছে করে কি কেউ ঝঞ্ঝাট ঘাড়ে নেয়? পুরোটা আগে শোনো। সকালে শরৎ শোভনকে নিয়ে সোজা গেলাম বিনোদের কাছে। বিনোদ কাক্কার, জুওলজিক্যাল সার্ভে ডিরেক্টর। পায়ের ছাপের ফটোগুলো দেখে বিনোদও রীতিমতো অবাক। বইপত্র ঘাটাঘাটি করে সে কি বলল জানো? বলল এই পায়ের ছাপ একমাত্র হোমোসেপিয়েন্সের পূর্বপুরুষের হওয়া সম্ভব। হোমোসেপিয়েন্স? সে আবার কোন জন্তু? এই পৃথিবীর এক এবং অদ্বিতীয় দ্বিপদ জন্তু। আমরা সবাই ওই জাতের। ধুত। তারপর নিরুপায় হয়ে শরৎ শোভনকে বললাম বাগডোগরা ফ্লাইটের টিকিট কাটতে। ফুটপ্রিন্ট পাওয়া গেছে সিকিমের জনমানবহীন এলাকায়, বাংলা থেকে আরও এগিয়ে ওই মইনান পাহাড়ের জঙ্গলে। বলিস কি? তোরা সেখানে যাচ্ছিস নাকি? সবে ছেলেটা এলো, তুই যে বলেছিলি। কি করি বলো, আমাকে যেতেই হবে। এরকম রহস্যের শেষ না দেখে ছাড়া যায় না। তবে টুকলু যদি না যেতে চায়, যাবে না। কি আবল তাবল বকছো? মামা যাবে, ভাগ্নে যাবে না, এ কখনো হতে পারে? আমরা কবে স্টার্ট করছি? পরশু সকালে। এখন একবার দিল্লিতে পট্টনায়ককে ধরতে হবে, পাশেই চীন বর্ডার। ওখানে যেতে হলে স্পেশাল পারমিট লাগতে পারে। ফ্লাইট ঘণ্টাখানেক লেট ছিল। লাউঞ্জে এসে শরৎ শোভন হতাশভাবে বললেন, না, নেই। মনে হয় দেরি দেখে ফিরে গেছে। চলুন, এগোনো যাক। এয়ারপোর্টের বাইরে পা রেখেছি, ঠিক তখনই বাঁদিক থেকে একটা উচ্ছ্বাস ধ্বনি ভেসে এলো। এইদিকে। শরৎ শোভন ঘুরলেন, সঙ্গে আমরাও। কার পার্কিং প্লেস থেকে দ্রুত হেঁটে আসা একজন ভদ্রলোককে দেখা গেল। গোলগাল, ছোটখাটো চেহারা, মাথায় চকচকে টাক, চোখে কালো ফ্রেমের চশমা, গোঁপদাড়ি কামানো, গায়ে টুইডের জ্যাকেট, গাল ভরা হাসি। শরৎ শোভন বললেন, ডক্টর মুখার্জি আমার বাল্য বন্ধু অনিমেষ মণ্ডল, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে জুওলজি পড়ায়। ওই আমায় মিস্টিরিয়াস ফুটপ্রিন্টের ফটোগুলো পাঠিয়েছিল। মামা দুহাত জড়ো করলেন। নমস্কার। নমস্কার স্যার, আমি অনিমেষ মণ্ডল। এই আপনার মতো ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটির সঙ্গে কোনোদিন আলাপ হবে তা তো আমি বুঝলেন কি না? এখন আমরা স্যার এই এখান থেকে সোজা প্রাইভেট কারে করে বাংলা, তারপরে এই বুঝলেন কি না ওই পাহাড় আর বন, তারপর সেখান থেকে বুঝলেন কি না ওই। বুঝেছি। মামা গম্ভীরভাবে বললেন, এ যে দেখছি অনন্ত সরখেলের বুঝলেন কিনা সংস্করণ। সাদা মারুতি ভ্যানে লাগেজ চাপানো হলো, গাড়ি স্টার্ট দিল। অনিমেষবাবু সামনে, পেছনে আমরা 3 জন। মামা বললেন, মিস্টার ব্যানার্জি, আপনার নামটা বড্ড লম্বা। যদি অনিমেষবাবুর ওই শর্টকাট নামে ডাকি, আপনার আপত্তি নেই তো? ওহ নো, অনি, ডক্টর মুখার্জিকে পুরো কেসটা ব্রিফ কর। ফাঁকা রাস্তা দিয়ে মারুতি ছুটে চলেছে। দুদিকে এখনো সমতল ভূমি, বেশ রোদ উঠে গেছে, তবুও ধুধু মাঠের মাঝে মাঝে কুয়াশা দলা পাকিয়ে আছে। এই ট্রেকিংয়ে যাওয়া বুঝলেন কি না, ইয়াং এজ থেকে আমার একটা নেশা। হ্যাঁ, এ আমার বাড়িতে কত বলেছে এইসব নিয়ে, কিন্তু বুঝলেন কি না আমার মত পরিবর্তন করতে পারেনি। কারণ কি বলুন তো, এই হিমালয়ের স্বাদ যে একবার পেয়েছে। বুঝেছি, একটু সংক্ষেপে বলুন, টু বি প্রিসাইজ। হ্যাঁ বটেই তো নিশ্চয়ই স্যার। মানে বুঝলেন কি না, এবার সেই ওই ট্রেকিংয়ে আমরা গেছিলাম। হ্যাঁ, ওই বাংলা থেকে ওই মৈনাক পাহাড়ের দিকে, বুঝলেন তো।
তো বুঝলেন কি না, সে একেবারে সে ফ্যানাটিক প্লেস। ফ্যানাটিক? ও হো হো, সরি 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 স্যার 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 ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক স্যার। তো তো সেখানে গিয়ে শুনলুম যে আর কিছুটা এগোলে নাকি ওই দেওরালি বলে একটা জায়গা পড়ে। হ্যাঁ, তো নেপালি ভাষায় দেওরালি মানে হচ্ছে দেবতার স্থান, বুঝলেন কি না। তো দেওরালির পরেই ওই মৈনান পর্বতের গভীর জঙ্গল, পায়ে হাঁটার পথ নেই। তো এইদিকে আমার দলের সকলেই আর হয়ে পড়লো, ওখানে যাবি। ওখানে মানে? আরে স্যার, ওখানে মানে ওই জঙ্গল পেরিয়ে পাহাড়ে উঠবে, বেশ একটা ওই কি এক্সপেডিশন হবে একেবারে। হ্যাঁ, তো সবাই মিলে রওনা হলুম। ও বুঝলেন কি না, সে কি কষ্ট বাবারে বাবা। ও একেবারে ঘন জঙ্গল, তার উপর একবার খাড়াই ওঠা একেবারে। হ্যাঁ, তো বুঝলেন কি না কি হয়েছে, ওই মৈনানের অর্ধেক উঠতেই প্রায় সারাটা দিন লেগে গেল আমাদের। হ্যাঁ, তো বুঝলেন কি না সন্ধে হতে আমরা হলটা টেন্ট পেতে ফেললুম। ঠিক হলো যে পরদিন ওই মাথায় উঠবো। ওই জঙ্গলের মধ্যে টেন্ট পাতার জায়গা পেলি? হ্যাঁ, ফাঁকা ছিল। তার মধ্যে বুঝলি কি না সিনিক বিউটি, হ্যাঁ সে একেবারে ভাবা যায় না। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একেবারে হাতের মুঠোয়। হ্যাঁ, মানে একদম চোখের সামনে দিয়ে দেখতে পাবি তুই। আহা, সে কি যেন একটা, সে জ্ঞান ও গম্ভীর এই যে পাহাড়, রবীন্দ্রনাথ লিখেছিলেন না, ওই সেই ধ্যান গম্ভীর এই যে ভূধর। যাকে বলুন, বলে যান। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো তারপরেই তো ঘটলো ভয়ানক ব্যাপারটা স্যার, বুঝলেন কি না। তো কী হলো যে আমরা সবাই নাকে মুখে গুঁজে কোনো রকমের শুয়ে বললুম ওই স্লিপিং ব্যাগের মধ্যে। এই সারাদিন ধরে আমরা হেঁটেছি, তো বুঝলেন কি না একেবারে আমরা ঢুকতেই মরা একবারে। হ্যাঁ, তো সারাদিন যা ধকল গেছে আমাদের মধ্যে, তারপর আর চোখের পাতা খুলে রাখার কোনো প্রশ্নই ওঠে না। তো হঠাৎ ঘুম ভেঙে গেল আমাদের, জানেন, ভীষণ একটা আওয়াজে। অনিমেষ থামলেন। মারুতি এখন বাঘপুল পেরোচ্ছে, তুলনাহীন নিসর্গ। নিচে ফেনিল তিস্তা, গাঢ় সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে বাঁক খাওয়া রাস্তা। যেদিকে তাকাও শুধুই হিমালয়। রোদ লুকোচুরি খেলছে পাহাড়ের গায়ে, কোথাও আলো, কোথাও ছায়া। আমাদের তাঁবুর বাইরে ধপ 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 কাদের ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, তাঁবুর পাশ দিয়ে ঘোরাঘুরি করছে, বুঝলেন কি না। ভয় একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল। হ্যাঁ, এই অঞ্চলে না ওই হিমালয়ান ব্ল্যাক বিয়ার অনেক পাওয়া যায়। হ্যাঁ, তো মানে তারা থাকে শুনেছি আর কি। তো এরা তবে কি তারা, কান খাড়া করে আমরা বসে রয়েছি সব, এবারে টর্চ ফর্চ হাতে বাগিয়ে বসে রয়েছি। তো তারপর কেউ আবার ভাবছে যে কোনো অপদেবতা হবে নাকি। আমিও ভাবলাম হয়তো কোনো অপদেবতা হবে। তো বুঝলেন কি না, আমাদের ওই দলের নীলকণ্ঠের আবার বেশি সাহস, জানেন তো। ও আবার আস্তে আস্তে তাঁবুর বাইরের দিকে এলো হামাগুড়ি দিয়ে। তারপর বলছি শুনুন না। তো তারপর তাঁবুর পর্দাটা সরিয়ে একবার মুখ বাড়িয়েছে, ব্যাস সঙ্গেই একবারে স্টেট ননসেন্স। ননসেন্স? এই মানে সরি স্যার, ওই তো স্টেট একবার সেন্সলেস। হ্যাঁ, তো বুঝলেন কি না, আর দেখার আমরা সাহস পাইনি, দম আটকে পড়েছিলাম আমরা। পরে আওয়াজগুলো আস্তে আস্তে যখন সরে গেল, তখন ওই নীলকণ্ঠের চোখে মুখে, বুঝলেন কি না, জল আমরা ছিটালুম। হ্যাঁ, তো তখন জ্ঞান ফিরে কেমন ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়েছিল এরকম করে। হ্যাঁ, তো তারপর ও চোখ বুঝলো। তো তারপর যা থাকে কপালে ভেবে আমরা বেরিয়ে পড়লাম। পরদিন সকালে? স্যার পরদিন আর কি স্যার, আমরা তাবু গুটিয়ে একবার নিচে নেমে পড়লুম। নীলকণ্ঠ যা বললো, বুঝলেন কি না, সে একবারে অবিশ্বাস্য। ও নাকি যোজনার আলোয় স্পষ্ট দেখেছে দুটো ভয়ানক চেহারা লোমশ আদমি। হ্যাঁ স্যার, মানুষ একবার দাপিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ স্যার, তো ওই একজনের হাতে পাথরের একটা চাই, অন্যজনের হাতে আস্ত একটা ওই ওক গাছের গুঁড়ি। হ্যাঁ, ওই তাঁবুর বাইরে তাদের পায়ের ছাপ একটা স্পষ্ট দেখেছিলাম আমরা। হ্যাঁ, ছবিও তুলেছিলাম আমরা। এই এসএস তো আপনাকে দেখিয়েছে নাকি? হ্যাঁ, আরে বাপরে বাপ, ভাবতে পারবেন না স্যার, ও এবারে গোদা বিভৎস। আশ্চর্য! নীলকণ্ঠবাবু দেখেছেন শুনেও আপনারা সব গুটিয়ে পালিয়ে এলেন। রহস্যটা কি জানার চেষ্টা করলেন না? অনিমেষের চোখ কপালে উঠেছে, বললেন, হ্যাঁ, কি বলছেনটা কি স্যার? ও বাবা, ওই কাণ্ডের পর আবার এগোবো নাকি? ও বাবারে আমার নিজের, বুঝলেন কি না, অপদেবতার ওপর বেশ অ্যালার্জি আছে। হ্যাঁ, আমি কোনো রিস্ক নিই না এবারে। গত পুজোয় আমাদের কলকাতার বাড়িতে আরে হুলুস্থুল কাণ্ড একবারে। হ্যাঁ, সেখানে আবার কি হয়েছিল?
হ্যাঁ স্যার, শুনুন শুনুন বলছি তো কী হয়েছে, ওই অষ্টমীর দিন রাত্রে, হ্যাঁ, তো খাওয়া দাওয়ার পর বুঝলেন কি না, ছেলে বায়না ধরলো যে নাকি ছাদে যাবো। ছাদে যাবি তো চ। আমি ছেলের আবদার মেটাতে ছাদে নিয়ে গেলাম তাকে। তো ব্যাপারটা দুজন মিলে বেশ বেশ ঘুরছি ছাদে। তো ওই 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 হঠাৎ হঠাৎ ছেলে কি করলো, ছেলে বলে উঠলো, বাপি ওই ওই দেখো ওটা কি। ব্যাস সেদিকে তাকাতেই আমি, মাগো বুঝলেন কি না, একেবারে ফিনিশ। হ্যাঁ, ধান কাপড় পরা এক মহিলা ছাদের কোণে দাঁড়িয়ে আছে। হ্যাঁ স্যার, বাতাসে তার আঁচল উঠছে। ও মাগো, ততক্ষণে ও বাবা কাকে যে সামলাই, নিজেকে না ছেলেকে। ওই হাত পা একেবারে ঠক 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 করে কাঁপছে, ঠক 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 করে। এই অবস্থায় ছেলেকে একেবারে পাঁজা কোলা করে সিঁড়ি দিয়ে এমন দৌড় মারলুম, তারপর আমি আর ছাদেই উঠিনি, একেবারে বিছানায়। সে কি? হ্যাঁ স্যার, আমার গিন্নি যত বলে কি হয়েছে আমার মুখ দিয়ে তো এই ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না স্যার। সেই কি বিচ্ছিরি কাণ্ড স্যার, কি বলবো আপনাকে স্যার। সত্যিই ভূত নাকি রে? পরে ব্যাপারটা দেখতে আর কেউ ছাদে ওঠেনি? ওঠেনি আবার, সে আরে যাচ্ছে তাই ব্যাপার, বুঝলি কি না। ওই ছাদের কোণে কি হয়েছিল, ছাদের কোণে একটা ওই 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 মই আছে না, মই দাঁড় করানো ছিল। তো মায়ের ধান কাপড়টা কি হয়েছে বুঝলি কি না, দড়ি থেকে বাতাসে উড়ে গিয়ে সেটার উপরে আরে লেপটে গিয়েছে। আর ওই তাতেই আমি তুই তো রাম ভিতরে। কি বলেন মুখার্জি সাহেব? কি আর বলবো বলুন, এরকম ভয়ানক সাহস নিয়ে উনি যে পাহাড়ে ট্রেকিং করতে যান, এইটাই গিনিস বুক রেকর্ডে একেবারে ছেপে দেওয়া উচিত। হ্যাঁ, নীলকণ্ঠ চমৎকার লোক, দেখতে শুনতে স্মার্ট, তেমনই ফুর্তিবাজ। বয়স 40-এর আশেপাশে, কিন্তু স্বচ্ছন্দে 24-25 বলে চালিয়ে দেওয়া যায়। বাংলায় পৌঁছবার আগে আমরা জানতাম না নীলকণ্ঠ ঘোষ এই পাহাড়ি জনবসতির একমাত্র স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। কোয়ার্টারটাও দারুণ, একটা টিলার মাথায়, চতুর্দিক কাঁচ দিয়ে ঢাকা বাংলো। সেখানেই সদল বলে এসে উঠেছি। এখন সন্ধে 7টা। এর মধ্যেই বাংলা নিঝুম। ড্রয়িং রুমে ফায়ার প্লেস জ্বলছে, তাতেও হাড় কাঁপানো ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। পেঁজা তুলোর মতো বরফ বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে। স্টুডিওতে রবীন্দ্রসঙ্গীত বাজছে। আমরা কম্বল মুড়ি দিয়ে বসে আছি। যোগু মামা এক মনে একটা ইংরেজি থ্রিলার বই পড়ে যাচ্ছেন। বই বন্ধ করে যোগু মামা বললেন, মিস্টার ঘোষ, আপনি তো সেদিন প্রাণী দুটোকে দেখেছিলেন। হ্যাঁ, ফুটফুটে জোছনা ছিল, স্পষ্ট দেখেছি। ঠিক কেমন দেখতে? একেবারে বইয়ের পাতা থেকে যেন উঠে এসেছে। আদিম গুহা মানবের যেমন ছবি আমরা দেখে থাকি, অবিকল অবিকল তেমন। গোটা শরীরে লোম ভর্তি, চোয়ালের হনু সামনের দিকে ঠেলে বেরিয়ে আসছে, খুঁতখুঁতে গর্তে ঢোকা চোখ। মুখ দিয়ে কোনো আওয়াজ করছিল না? কয়েক সেকেন্ড ভাবলেন নীলকণ্ঠ, তারপর মাথা নাড়লেন। হ্যাঁ, মাঝে মাঝে মাথা ঝাঁকাচ্ছিল। হাঁটছিল কি দুপাই? হ্যাঁ, তবে সামনের দিকে একটু কুঁচো হয়ে। হঠাৎ কাচের দরজার ওপারে দুজন মানুষের চেহারা ভেসে উঠল। নীলকণ্ঠ তাড়াতাড়ি দরজা খুলে বললেন, আরে আসুন আসুন আসুন। কি ব্যাপার এই অসময়? এনি প্রবলেম? नहीं नहीं कुछ ना। আগন্তুক দুজন ভদ্রলোকের মুখে হাসি ফুটল। একজন বললেন, শুনলাম কলকাতা সে আপনারা মেহমানরা আসিয়েছেন, তাই একটু গপশপ করতে চলিয়ে এলাম। আপনাদের ডিস্টার্ব হবে না তো? কি যে বলেন না, বসুন বসুন। ডক্টর মুখার্জি, এরা হচ্ছে আমার দুই লোকাল ফ্রেন্ড। এরা বাংলার কিং বিজনেস ম্যাগনেট। এদের ব্যবসা হলো জড়িবুটি, অর্থাৎ মেডিসিনাল হার্বাস। ইনি বীরেন্দ্র গুরুং, আর ইনি হচ্ছেন সুবোধ ভান্ডারী। আলাপ পরিচয় পর্ব শেষ হলো। সুবোধ ভান্ডারী লম্বা গোল্ডফ্লেকের প্যাকেট বাড়িয়ে বললেন, डॉक्टर मुखर्जी प्लीज। মামা সিগারেট তুলে নিয়ে বললেন, থ্যাংক ইউ। সিএম আপনার কিরকম রিলেটিভ? মুহূর্তে সুবোধের চোখ বড় হয়ে উঠল। তাজ্জব, এ আপনি জানলেন কি করে? জানবো কেন, পদবী আর মুখের গড়ন দেখে আন্দাজে ঢিল ছুঁড়েছি। लेकिन सही বলিয়েছেন। ও মুখিয়া মন্ত্রী জি আমার ডিস্টেন্ট রিলেটিভ, দাদা লাগে।
ডক্টর মুখার্জি, ওটাই ভান্ডারী সাহেবের মেন ক্যাপিটাল। দুই বন্ধু মিলিয়ে চুটিয়ে ব্যবসা করছেন, তাতে অবশ্য আমারও ব্যাংকের বেনিফিট হচ্ছে। আর তাছাড়া বাংলায় আছেটা কি? কি ধরনের গুডস এখান থেকে পাঠান? বহুত কিসম কা, সবই মেডিসিনাল আর কি। ও পাহাড়ের 90% হার্বসের মেডিসিন কন্টেন্ট হাই, তবে বাল্ক কোয়ালিটিতে যাচ্ছে ও শিলাজিৎ। শিলাজিৎ চিনেন তো? শিলাজুত? না, সেটা আবার কি? বীরেন্দ্র এতক্ষণ বাদে বললেন, চলতি ইংরেজিতে আমরা বলি ব্ল্যাক স্টোন। असल में ওগুলো ন্যাচারাল প্রসেসেই তৈরি হয়, মেনলি হিউমাস, পাহাড়ের শেওলা। পাতাওতা পচে গেলে মিट्टी পাথরের সাথে মিশে ধূপ খেয়ে वैसा শেপ নেয়। তারও মেডিসিনাল ভ্যালু আছে? श्योर, 80% हार्बल ड्रग कंपनी। ज़्यादा क्वांटिटी सिलाजुत नॉय। फिजिकल पावर बढ़ाते ये चीज़ का बहुत ज़रूरत है। प्रोस्टेट ग्लैंडेर बीमारी दवाईतेও सिलाजुत লাগে। একটা কথা ডক্টর মুখার্জি, বীরেন্দ্রবাবু একেবারে আঁটঘাট বেঁধেই ব্যবসায় নেমেছেন। বটানিতে এমএসসি পাস করেছেন। আহ, ঘোষ সাহেব কে লিয়ে আর পারা গেল না। আমাদের কথা থাক, আপনাদের কথা বলেন। আপনারা কি সচমুচ যাচ্ছেন ট্রেকিং করতে? মামা গম্ভীর হয়ে গেলেন। কোনো জবাব না দিয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন বীরেন্দ্রর দিকে। বীরেন্দ্র আবার বললেন, ঘোষ সাহেবের কাছে সবই শুনেছি। অ্যাজ অ্যান ওয়েল উইশার বলছি, ওখানে না যাওয়াই ভালো। কেন বলুন তো? जाएगा तो अच्छा नहीं। फर्स्ट प्रॉब्लम, जाने से बहुत परेशानी होबे। और पहाड़ीरा बोले देवतार खान, इंसानेर जावा माना। सब ওই সন্নাটা পাহাড়ে জঙ্গলে কত কি ঘুমিয়ে থাকতে পারে, আমরা কি আর জানি? কি দরকার ওসব ঘাঁটিয়ে? তার চেয়ে এরা বাংলার চারদিক ঘুরেন ফিরেন, দেখেন, গোটা দিন ফুর্তিতে কাটান। সরি মিস্টার ভান্ডারী, আপনারা বোধহয় আমার নেচার ঠিক বুঝতে পারেননি। বিজ্ঞানের গবেষণা নিয়ে থাকলেও আমার নেশা হলো যেখানে রহস্য দেখা দেয় সেখানে পৌঁছে যাই। মিস্টার ভান্ডারী, আপনারা জানেন না, অনেক মিস্ট্রি সলভ করেছেন ডক্টর মুখার্জি। একটা রহস্য সলভ করতে তো আমিও সঙ্গে ছিলাম। দেন ইটস অল রাইট। দুজনেই উঠে দাঁড়ালেন। গুরুং বললেন, কবে আপনারা যাইছেন? ইচ্ছে আছে কাল। দেখি নীলকণ্ঠবাবু ওনার ব্যাংকে ছুটির ব্যবস্থা যদি করে ফেলতে পারেন। ওকে, গুড নাইট। দুজনকে এগিয়ে দিয়ে দরজা বন্ধ করে নীলকণ্ঠ ফিরতে মামা বললেন, এদের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? বছর দেড়েক, মানে যতদিন আমি এখানে এসেছি। তবে আপনি যা সন্দেহ করছেন সেটা কিন্তু নয়। ট্রেকিংয়ে বিপদের কথা ভেবেই ওরা আমাদের থামাতে চেয়েছিল। মনে হয় অন্য কোনো উদ্দেশ্য নেই। বুঝলাম। মিস্টার ঘোষ, দেউরালি অবধি বোধহয় মিলিটারি জিপ যায়। তা যায়, তবে পাওয়া যাবে কি? দেখা যাক। বুঝলেন কি না, ওই যে বরফের ওপর দিয়ে ওই ওই চাকার দাগ, ওটাই রাস্তা। হ্যাঁ, মিলিটারি জিপ যায় তো ওখানে। বুঝলেন কি না, হয় আমাদের হেঁটে নতুবা জিপে আমাদের ওখানে যেতে হবে, মানে ওই মইনানের দিকে যেতে হবে। অনিমেষবাবু, এখানে মিলিটারি ক্যাম্প কোথায় জানেন? হ্যাঁ, না আমি তো তা বলতে পারবো না, তবে নীলকণ্ঠ বলতে পারবে। হ্যাঁ, ওই তো ওর ব্যাংক। চলুন ওকে গিয়ে জিজ্ঞেস করি, চলুন। আমরা চারজন ব্যাংকের দিকে এগোলাম। ঘুম থেকে উঠে নীলকণ্ঠবাবুকে আর দেখতে পাইনি। সামনের কদিন থাকতে পারবেন না, তাই সাত সকালেই ছুটেছেন ব্যাংকে। শুধুই বরফ, সাদা লেপ জড়ানো শহরের গায়ে। রোদ্দুর ঝলসে উঠছে, কনকনে হাওয়া দিচ্ছে। পাহাড়ি মানুষজন টুকটাক চলাচল শুরু করেছে। ডক্টর মুখার্জি, ও ডক্টর মুখার্জি। সুবোধ ভান্ডারী বললেন, গুড মর্নিং। কোথায় চলিয়েছেন? এই একটু কাজে বেরিয়েছি। আপনি? আমি অফিসে যাচ্ছি। ও ঘোষ সাহেবের ব্যাংকের একদম পাশ মে। চলেন না, বসে থোড়া গপ করা যাবে। থ্যাংক ইউ মিস্টার ভান্ডারী, পরে যাচ্ছি। আগে কাজগুলো সেরে নি। এখানকার মিলিটারি ক্যাম্প কোথায় জানেন? সুবোধ প্যাকেট বাড়িয়ে দিলেন। নিজেও একটা বের করে অগ্নিসংযোগ করলেন। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, শিওর শিওর, ওই যা দেখছেন লাইন ধরে, ওই যে পাইন ট্রি, ওরে ঠিক ব্যাক সাইডে।
ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওখানে আপনার কোন সা দরকার? দরকার অনেক রকম, একটা মেসেজ পাঠাতে হবে। এক কাজ করি, আমি আর টুকলু মিলিটারি ক্যাম্পের কাজ সেরে আপনার কাছে আসছি। ততক্ষণ ভান্ডারী সাহেবের অফিসে আপনারা গল্প করুন। অনেকটা চড়াই ভাঙার পর সাদা সাদা তাঁবুগুলো পাইনের ফাঁক দিয়ে উঁকি দিল। কাঁটা তার দিয়ে ঘেরা। ফটকের সামনে শক্ত মুখ দুজন প্রহরী, হাতে কারবাইন। মামা সামনে গিয়ে বললেন, हम অফিসার সাহেব সে মিলনা চাহতে হ্যায়। মামা নিঃশব্দে ওর নেম কার্ড এগিয়ে দিলেন। একজন সেটা নিয়ে দ্রুত সামনের তাঁবুর দিকে এগিয়ে গেল। আধ মিনিটের মধ্যেই সে বেরিয়ে এলো। ইশারায় আহ্বান জানালো আমাদের। ভেতরে ঢুকে পড়লাম। এখন 10:30। মামা কবজির দিকে তাকালেন। চল, সুবোধ ভান্ডারীর অফিসে ঢু মেরে যাই। অনিমেষ আর শরৎশোভন ওখানেই আছে। কাল সকালে আমাদের বেরিয়ে পড়ার বন্দোবস্ত হয়ে গেছে। জিপে করে যাচ্ছি। মামার পরিচয় পেয়ে যথেষ্ট খাতির করেছেন অফিসার অন ডিউটি মেজর SP সিং। মামা হটলাইনে ফোন করেছিলেন CBI-এর ডিজি সত্যসাধন পট্টনায়ককে। পট্টনায়ক আঙ্কেল মেজরকে আরও বিস্তারিত মামার সম্পর্কে বলে দেওয়ার ফলে আপ্যায়ন একটু বেশিই হয়েছে। পট্টনায়ক নিজেও খুব উৎসুক, হয়তো এসেও পড়তে পারেন। সুবোধ ভান্ডারী অফিসের ফাইলপত্রে মগ্ন ছিলেন। মুখ তুলে একগাল হাসলেন। আইয়ে আইয়ে, কামকাজ হলো তো? মোটামুটি। ওরা কই? হাফ এন আওয়ার হয়ে গিয়েছেন। সিমলাল, ও 3 কাপ কফি তৈয়ার করো। কোথায় গেলেন? কোয়ার্টারে? না না, বাজারে গেছেন। এখানকার বাজারে টিবেটিয়ানরা আগে সোনা বেচতো, সফট পিওর গোল্ড, ড্যাম চিপ। আমি গোপ করতে করতে ওনাদের বাতলালাম, শুনে দোনোই এক্সাইটেড। তাই নাকি? সোনার টান বড় সাংঘাতিক, কিন্তু এসব সোনা ইল্লিগাল, তাই না? अरे दूर मसाई, आपने सिर्फ आईन ही देखें। টিবেটিয়ানরা বহুত পুয়োর। টিবেটে অনেক কুচা কাঁচা গোল্ড মাইন আছে, চায়না গভর্নমেন্টও জানে। ওরা নিজেরাই খনি থেকে উঠে ধুয়ে আনে, কাপড়ের আন্দারে ছুপিয়ে রাখে। বলেন কি? এই পাহাড় পর্বত চায়না বর্ডার পেরিয়ে? हाँ जी, ভূপ বড় বেসরম আছে। লিগাল ইলিগাল কিছু মানে না। টিবেটিয়ানদের সব ব্যবস্থা আছে, সোনা বেচে তাই দিয়ে চাল সবজি খরিদ কে নিয়ে যায়। আমরা দুজনেই চুপ করে গেলাম। একটু পরে মামা বললেন, জাগে, মিস্টার ভান্ডারী, কাল রাতে আপনি শিলা জুতের কথা বলেছিলেন, মনে আছে? কেন থাকবে না? চলতি কোথায় ব্ল্যাক স্টোন, পাহাড়ের মিট্টি আর শেওলাকে জমে নেচারই বানায়। হ্যাঁ হ্যাঁ, স্যাম্পেল আছে। জরুর। সুবোধ ভান্ডারী টেবিলের ড্রয়ার টেনে একটা পলিপ্যাক বার করে এগিয়ে দিলেন। প্যাকেটে কালো কালো ছোট বড় পাথরের টুকরো। মামা কয়েকটি টুকরোকে টেবিলে ঢেলে নেড়ে চেড়ে দেখতে থাকেন গভীর মনোযোগ দিয়ে। কি ভাবতেছেন ডক্টর মুখার্জি? আশ্চর্য জিনিস, অবিকল পাথরের টুকরো। 2-1 পিস নিতে পারি? জরুর জরুর, লিন না। আপনারা হইলেন সায়েন্টিস্ট, ক্রিম অফ দ্য সোসাইটি। দেখেন, রিসার্চ विसर्चे और कुछ बन सकता है क्या? মামা একটা প্যাকেটে 2-3টে টুকরো ভরলেন, কফিতে চুমুক দিলেন, তারপর হুট করে বললেন, মিস্টার ভান্ডারী, আপনার কি সত্যি সত্যি মনে হয় প্রিমিটিভ ম্যান এখনো থাকতে পারে? সুবোধ একটু থতমত খেয়ে গেলেন। বললেন, আপনি কি ওই ঘোষ সাহেবদের এক্সপিডিশনের কথা বলছেন? ওনাদের আপনা আঁখ তো বিট্রে করেনি। এই মাউন্টেন বহুত মিস্টিরিয়াস। এখানের ফরেস্ট স্টাইলসে কি যে আছে ও আমরা কিছু জানে না। আপনারা কব বেরোচ্ছেন? কাল মর্নিং এ। ট্রেকিং করবেন? মৈদান অব্দি মিলিটারি জিপে, ওখান থেকে তো হাঁটবো। মিস্টার গুরুংকে দেখছি না। বীরেন্দ্র মাল কালেকশনে বেরিয়েছে। আমাদের এই লোকালিটির 4 তরফে ছোট ছোট কালেকশন পয়েন্ট আছে। লোকাল লেপচারা অর্ডার মাফিক জড়িবুটি কালেক্ট করে রাখে, বীরেন্দ্র টেস্ট করে তারপর পারচেজ করে। আর রোজ সকাল বেলা বের হয়ে শাম তক ওয়াপস আসে। এই সময় দেখি সরোজ শোভন চড়াই বেয়ে হন্তদন্ত হয়ে উঠে আসছেন। এগিয়ে গেলাম। কি ব্যাপার? অনিমেষ,
অনিমেষ আসেনি? না, আপনার সঙ্গেই ছিলেন তো। শরৎশোভন ধপ করে বসে পড়লেন, বললেন, আর বলবেন না, ছিল তো সঙ্গে। বাজারে ঢুকে এদিক ওদিক দেখছিলাম, এক জায়গায় উবু হয়ে আমি সোনা দরদাম করছিলাম, হঠাৎ দেখি ও নেই। সে কি? হ্যাঁ, তাই ভাবলাম যদি এখানে এসে থাকে। মামা, তাহলে আমাদের যাওয়ার কি হবে এবার? এখনই অত ভাবছিস কেন? গোটা দিন পড়ে আছে, একটা জলজ্যান্ত মানুষ উবে যেতে পারে না। লম্বা লম্বা পা ফেলে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে হাঁটছেন শরৎশোভন, আর থেকে থেকে বলে উঠছেন, সারপ্রাইজিং, ইম্পসিবল, আনথিঙ্কেবল। মামা পর পর সিগারেটে টান দিয়ে যাচ্ছেন, কপালে 3-4টে ভাঁজ। নীলকণ্ঠ ঘোষ নিজের মনে বিড়বিড় করে যাচ্ছেন। অনিমেষ মণ্ডলের আকস্মিক অন্তর্ধানে আমরা বিমূঢ়। এখন রাত 9টা, অনিমেষ ফিরে আসেননি, অথচ তাকে কম খোঁজা হয়নি। নিজেরা তল্লাশি তো করেছি, দুপুর পেরোবার পর মামা নিজে আর্মি ক্যাম্পে গিয়ে তাদের সাহায্য নিয়েছেন। ছোট্ট জনপদ রাবাংলা, লোকসংখ্যা বেশ কম। জলজ্যান্ত লোকটা হারিয়ে যাবেন কোথায়? আমরা কি কোনো শত্রু সৃষ্টি করে ফেললাম? কেন জানি না সুবোধ ভান্ডারীর মুখ ভেসে উঠল। এই ভাবাটা কিন্তু অন্যায়। সুবোধ নিজে সারাদিন আমাদের সঙ্গে ঘুরেছেন, সন্ধ্যের পর আবার এসেছিলেন। মামা অবশ্য একই কথা সকাল থেকে সবাইকে শুনিয়ে চলেছেন। কাল আমরা রওনা হচ্ছি, তবে সত্যি সত্যি যাওয়া হবে কি? আমার মনের কথা নীলকণ্ঠবাবু বললেন। ডক্টর মুখার্জি, তাহলে কি ডিসিশন নিলেন? এই সিচুয়েশনে কি আমরা যাচ্ছি? No, never. I'm the last person to join the trekking without my friend. সঙ্গে সঙ্গে শরৎশোভন বলে উঠলেন। আমার মুখ দিয়ে আচমকা বেরিয়ে গেল, অনিমেষবাবু ঠিক আছেন তো? মানে পাহাড়ে টাহারে কোনো... Oh no! Stop it, please! শরৎশোভন চেঁচিয়ে উঠলেন। মুহূর্তে নৈশব্দ নেমে এসেছে। যোগুমামা থমথমে মুখে একবার তাকালেন শরৎশোভনের দিকে, তারপর সিগারেটের শেষটুকু গুঁজে দিলেন অ্যাশট্রেতে। আমি জানলার সামনে এসে দাঁড়ালাম। আকাশে হিড়ের মতো জ্বলছে চাঁদ, তরল জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে রাবাংলা। দিগন্তের গায়ে আবছা ঢেউ, অপার্থিব অপরূপ রাত। সংবিত ফিরল মামার ডাকে। টুকলু চল, খেয়ে শুয়ে পড়তে হবে, কাল সকালে গোছগাছ আছে। আর ঠিক তখনই আমার নজরে পড়ল অনেক নিচে সাদা বরফের মাঝে কালো একটা বিন্দু এগিয়ে আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, মামা, মামা! 8 মিনিটের মধ্যে বিন্দু মানুষের অবয়ব নিয়ে নিল। এই রাতে জনশূন্য পাহাড়ি পথ বেয়ে কে আসছে? একটু বাদেই স্পষ্ট হলো, আগন্তুক পাহাড়ি ছেলে এদিকেই আসছে জোরে জোরে পা ফেলে। কয়েক মুহূর্তের মধ্যেই সে ঊর্ধ্বশ্বাসে উঠে এলো। দরজা খুলে বেরিয়ে এসেছি। হাড় হিম শীতেও ছেলেটা ঘামে ভিজে গেছে। হাঁপাতে হাঁপাতে বলল, साहब, बंगाली बाबू नीचे रास्ते में पड़ा हुआ था, उठने का ताकत नहीं है, उन्हें कोई मार डाला, सिर से खून निकलছে। অনি বেঁচে আছে? শরৎশোভন আর্তনাদ করে উঠলেন। हाँ साहब, वो सिर्फ बोल रहा बिंक बिंक। ভয়ঙ্কর শীত, বরফ ঢাকা পিছল পথ সব ভুলে গিয়েছিলাম। ঊর্ধ্বশ্বাসে অনেকটা নেমে লেপচা বস্তিতে যখন এসে পৌঁছলাম, তখন ওই ছেলেটার মতোই ঘামে ভিজে গেছি। অনিমেষ মণ্ডল একটা দড়ির খাটিয়ার ওপর শোয়ানো, চোখ বোজা, ঘাড়ের কাছে মোটা করে কাপড়ের পট্টি বাঁধা। এরাই প্রাথমিক শুশ্রূষা করেছে। রক্তে লাল পোশাক, মাঝে মাঝে ঘাড় ঘোরাবার চেষ্টা করছেন আর অস্ফুট আর্তনাদ করে উঠছেন। ঘরের মধ্যে অনেক মানুষের ভিড়, বস্তির বাসিন্দা। তাদের কৌতূহলী দৃষ্টি এবার নিবদ্ধ হলো আমার দিকে। শরৎশোভন কিছু বলতে যাচ্ছিলেন, মামা বললেন, না, আমি না বলা অবধি কোনো কথা নয়। একটু গরম দুধ পাওয়া যাবে? কয়েকজন বেরিয়ে গেলেন ঘর থেকে। মামা বললেন, এসএস, আপনি বন্ধুর কাছে থাকুন, দুধ আনলে ব্র্যান্ডি দিয়ে খাইয়ে দেবেন। ওকে একদম কথা বলাবেন না, আমরা স্পট থেকে একটু ঘুরে আসি।
আপনারা কেউ একটু চলুন, জায়গাটা দেখিয়ে দেবেন। জায়গাটা আরও নিচে, বস্তিগুলোর থেকে একটু দূরে। যোগুমামার বিশাল টর্চ জ্বলে উঠল। আলোর বৃত্তে স্পষ্ট দেখা গেল বরফের ওপর ফোঁটা ফোঁটা রক্তের দাগ। মামা আরও কয়েকবার নিচে নেমে গেলেন। বরফের ওপর এলোমেলো অস্পষ্ট পায়ের ছাপ। বাঁদিকে পাহাড়, ডান দিকে অতল খাদ। কোথাও আর জনবসতি নেই। টর্চের আলো ঘুরতে ঘুরতে পাহাড়ের ঢালে এসে থেমে গেল। মামা এগিয়ে গেলেন। সাদা তুষারের ওপর কালো মতন ওটা কি? একটা নেপালি কাটারি। ফলায় এখনো রক্ত লেগে আছে। যোগমামা রুমাল দিয়ে তার হাতল ধরলেন। সব শুদ্ধ বাড়িয়ে দিলেন আমার দিকে। অনিমেষ মণ্ডল একইভাবে চোখ বুজে শুয়ে আছেন। মামা ওর পাশের মোড়ায় বসলেন। ফার্স্ট এড বক্স খুলতে খুলতে বললেন, এসএস, দুধ খাইয়ে দিয়েছেন? হ্যাঁ। মামা এবার নরম গলায় বললেন, অনিমেষ বাবু, ও অনিমেষ বাবু। ও বাবা, ও মা, আমি পালিয়ে আসছিলুম। খুব পেইন হচ্ছে? একবার উন্ড দেখবো, ওষুধ লাগাবো। বলতে বলতে মামা অনিমেষবাবুর ঘাড় থেকে পট্টি আলতোভাবে সরিয়ে দিলেন। বিরাট ক্ষত। ঘাড়ের সামনে থেকে পিছন অবধি আড়াআড়ি কোপ দিয়েছে। রক্ত জমে কালচে হয়ে আছে। অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট লাগাতে লাগাতে মামা বললেন, তারা করলো বাবা, বাবু। তাড়া করেছিল কেন? ওই তো পালাচ্ছিলুম বলে বাবা আমাকে আমাকে ধরে নিয়ে গেছিল। উফ বাবা, কারা ধরেছিল? ও বাবা, আমি চিনি না। ও পাহাড়ি লোক। সকালে বাজারে আমার চোখ মুখ চিপে ওষুধ দিয়ে ধরে ফেলেছিল। তারপর আটকে রেখেছিল সারাদিন। মা গো, কোথায়? একটা খুবড়িতে। জায়গাটা আরো নিচু। ও বাবা, মা গো, মা, লোকনাথ বাবা, বাবা গো, বাঁচাও বাবা। ওই তো জানলার ভাগ দিয়ে পালাই। একটা পাহাড়ি গার্ড ছিল, তাড়া করেছিল আমায়। ধরতে পারিনি? হ্যাঁ, তো ধরে তো ফেলে আমাকে। বাবা, আমি খুব চেঁচে উঠি। বাবু তো ভয় পেয়ে কি জোরে কূপটা মারলো। মা গো, কি জোর কূপটা মারলো। যোগুমামার মুখটা কঠিন। সামলে নিয়ে বললেন, অনিমেষ বাবু, হেঁটে যেতে পারবেন আমাদের সঙ্গে? ও না 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 না। ঠিক আছে, ঠিক আছে। মামা বস্তিবাসীদের বললেন, ভাই সব, আমাদের বন্ধুর জন্য আপনারা অনেক করেছেন, আমরা কৃতজ্ঞ। কষ্ট করে ওকে একটু পৌঁছে দেবেন। অশিক্ষিত এই মানুষরা কত পরোপকারী। সাচ্চা মানুষ তো এরাই। ঘড়ির কাঁটা মধ্যরাত পার করেছে। সদল বলে এবার উঠছি কোয়ার্টারের দিকে। খাটিয়ায় শুইয়ে অনিমেষবাবুকে সযত্নে বয়ে নিয়ে আসছে লেপচা বস্তির বাসিন্দারা। নীলকণ্ঠবাবু বলে উঠলেন, বছর দেড়েক হলো এখানে এসেছি। বিশ্বাস করুন, রা বাংলোর মতো শান্তিপূর্ণ জায়গায় খুন খারাপি, এটা কল্পনা করা যায় না। আমাদের ট্রেকিংয়ে যেতে দিতে চায় না। কারা? কেন? সেটাই রহস্য। দেন ইউ সাসপেক্ট সামথিং? অফকোর্স, বড় পায়ের পেছনে কোনো কালো হাত থাকা অসম্ভব নয়। মানে ঠিক বুঝলাম না। সময় হলে বুঝবেন। প্রায় কোয়ার্টারে পৌঁছে গেছি। হঠাৎ পরপর দুটো গুলির শব্দ পাহাড়ে পাহাড়ে বিকট হয়ে ছড়িয়ে গেল। ফায়ারিং পূর্ব দিক থেকে। মামা নির্ঘাত কিছু ঘটছে, যাবে না? নিশ্চয়ই। এসএস, আপনারা অনিমেষ বাবুকে খেয়াল রাখুন। পুবের টিলা লক্ষ্য করে ছুটছি। মনে হয় ওপরের বাড়িটাতে কিছু ঘটেছে। পেছন পেছন আসছে জনা কয়েক পাহাড়ি। ওরা অনিমেষকে পৌঁছে দিতে এসেছিল। টিলার মাথায় পৌঁছেছি ছবির মতো একটা বাংলো, নিঝুম অন্ধকার। ঢোকার দরজায় হালকা চাপ দিতে খুলে গেল। হোজ দেয়ার? কোই হ্যায়?
কেউ আছেন? অন্ধকার ঘরে মামার কথাগুলো পাক খেতে খেতে ফিরে এলো। মামার টর্চ আবার জ্বলে উঠল। ঘরের মধ্যে ঘুরছে। সাজানো গোছানো ড্রয়িং রুম, টিভি, স্টিরিও, বেতের সোফা সেট, ফায়ারপ্লেস, বুক সেলফ সবই আছে, শুধু মানুষ নেই। সুইচ টিপে দিলাম। আলোয় ঝলমল করে উঠেছে ঘর। যোগুমামা ফের চেঁচিয়ে বললেন, কেউ আছেন? বাঁ হাতে জ্বলন্ত টর্চ, ডান হাতে উদ্যত রিভলভার। ড্রয়িং রুমের ভেতর দিয়ে দরজা ভেজানো, ঠেলতে খুলে গেল। শোবার ঘর অন্ধকার, শুধু ফায়ার প্লেসে আগুনে লালচে আভা ছড়িয়ে রয়েছে। টর্চের আলো ঘুরতে ঘুরতে বিছানায় স্থির হলো। সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড লাফিয়ে উঠেছে। এ কি? টর্চের আলো বিছানার উপর, উপুর হয়ে শুয়ে একটি মানুষ। দুহাত দুদিকে ছড়ানো, পিঠের মোটা হাউস কোটে দুটো কালচে ক্ষত। বাঁ বগলের পাশ দিয়ে রক্তের স্রোত বিছানা দিয়ে গড়াচ্ছে। সুবোধ ভান্ডারী। বাবা, এই যে প্রায় দুপুর 11টা বেজে গেছে। এতক্ষণ মরার মতো ঘুমিয়েছি। কি ভার লাগছে মাথাটা। সব মনে পড়ে গেল। পাশের খাট ফাঁকা, তার মানে আজকের প্রোগ্রাম ক্যান্সেলড। যোগুমামা কোনো উদ্দেশ্যে বেরিয়েছেন। বীরেন্দ্র গুরুংকে কি খবর দেওয়া হয়েছে? তাঁর কি রিয়াকশন? অনিমেষ মণ্ডলের এখানে থাকার কথা। কেমন আছেন? ডাক্তারকে খবর দেওয়া হয়েছে কি? এইসব ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম। একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করলাম। এবার একটু ফিট লাগছে। হঠাৎ চোখ পড়ল সামনের টেবিলে। একখণ্ড কাগজের উপর শিলাজুতের প্যাকেট চাপা দেওয়া হয়েছে। যোগুমামার লেখা। প্রথম থেকে আজ অবধি সব ঘটনাগুলো পরপর সাংকেতিকভাবে সাজিয়েছেন। হোমো হ্যাবিলিস, ফুটপ্রিন্ট, মৈনান ফরেস্টে এসএস ছবি পেলেন অনিমেষ থেকে। কিরে, কি দেখছিস? চমকে উঠেছি। যোগুমামা হেসে বললেন, ভুলে যেতে পারি তাই নোট করে রেখেছি। রাতে শোনি? ঘণ্টাখানেক গড়িয়ে উঠে পড়েছি। মিলিটারি ক্যাম্প হয়ে গেলাম সুবোধের বাংলোয়। পুলিশ ফটোগ্রাফারকে দিয়ে কয়েকটা ছবি তোলালাম। বীরেন্দ্রর সঙ্গে কথা বললাম। আবার বেরুবো। বীরেন্দ্র ওখানে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, কাক ভরে খবর পেয়েই ছুটে এসেছে। হাউ হাউ করে কাঁদছে। সুবোধ তো শুধু ব্যবসার পার্টনার নয়, কতদিনের বন্ধু। আর ব্যবসার দিকটাও যদি ধরিস, সুবোধের মৃত্যুতে সেটা চোট খাবে। সুবোধ মুখ্যমন্ত্রীর ভাই, এই ইমেজ ওদের বিজনেসে খুব কাজে লাগতো। ঠিকই। আচ্ছা, সুবোধবাবু খুন হলেন কেন? কোনো মোটিভ? না, পাচ্ছি না। চল অনিমেষ বাবুর সঙ্গে কথা বলে বেরিয়ে পড়ি। অনিমেষ চোখ বুজে শুয়েছিলেন। শরৎ শোভন পাশে বসে বললেন, অনি, ডক্টর মুখার্জি এসেছেন। আস্তে আস্তে চোখের পাতা খুললেন অনিমেষ। যোগুমামা বললেন, কেমন আছেন অনিমেষ বাবু? এই তো একটু ভালো, তবে বুঝলেন কি না, ব্যথাটা বড় ব্যথা। ব্যথা তো হবেই, অতখানি উন্ড। ডাক্তার এসেছিলেন? হ্যাঁ, 10টা স্টিচ হয়েছে। নীলকণ্ঠবাবু কোথায়? ওই ব্যাংকের দিকে গেলেন, বললেন তাড়াতাড়ি ফিরে আসবেন। আমরা একটু বেরুচ্ছি। সুবোধ ভান্ডারীর বাংলোর দিকে যাচ্ছি। এখান থেকেই দেখা যাচ্ছে বাংলোর বাইরে বেশ কিছু লোকজনের জটলা। পাহাড়ি লোকজন, সাহেবি পোশাকের মানুষ আর উর্দি পরা সিকিম পুলিশ। হাঁটতে হাঁটতে যোগুমামা কি ভেবে থমকে দাঁড়ালেন। বললেন, টুকলু, কাটারির কোপটা কিভাবে মেরেছিল অনিমেষ বাবুকে? উনি বললেন পেছন থেকে তাড়া করে এসে মেরেছিল। কেন বলো তো? না, এমনি। কি হলো মামা, চুপ করে গেলে কেন? কিছু না, স্রেফ মোটিভ খুঁজে পাচ্ছি না। সুবোধ ভান্ডারীর শরীর এখনো একভাবে পড়ে আছে। কালচে রক্ত জমাট বেঁধে গেছে। বেশ ভিড়। পুলিশ ও সেনাবাহিনীর সব অফিসার। কয়েকজন হৈ হৈ করে উঠলেন। মুখার্জি সাহেব এসে গেছেন, আপনার জন্য ওয়েট করছি। বডি কি পোস্টমর্টমের জন্য উঠাবো? নিশ্চয়ই। সুবোধবাবুর কোনো আত্মীয় স্বজন আসবার নেই তো? सुबोधेर रिलेटिव तो हमरा छिला मुखार्जी साहब, एकदम बच्चा बयसे ওর বাপ মা দোনোরই ডেথ হয়। অরফানেজে পড়ালেখা করেছে, শাদি করেনি। ঘরের কোণ থেকে কান্না ভেজা কথাগুলো ভেসে এল। বীরেন্দ্র গুরুং,
একটা বেতের মোড়ায় মাথা ধরে বসে আছেন, চোখ দুটো লাল, চুল উস্কো খুস্কো। আস্তে আস্তে বললাম, মন শক্ত করুন বীরেন্দ্রজি, আপনার দোস্তকে যে খুন করেছে তাকে ধরতে হেল্প করুন, কোঅপারেট করুন প্লিজ। जरूर जरूर भैया, वही शैतान के हम ही कभी छाड़बे ना। सुबोध मेरे दोस्त। मुखर्जी साहब, जितना खर्चा हो फिक्र मत कीजिए, सुबोधेर कातिल के पकड़ाते ही होबे। বীরেন্দ্রজি হয়তো শুনেছেন প্রফেসর মন্ডলও সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে। ওই কাল রাতেই ঘাড়ে কাটারির কোপ মেরেছে। हाँ শুনেছি, কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। ডেড বডি পাঠিয়ে ঘর সিল করে দিন, 24 ঘন্টা পুলিশ পোস্টিং থাকবে। ফায়ার প্লেসের সামনে বসে আছি, নীলকণ্ঠ ঘোষ, শরৎ শোভন আর আমি। অনিমেষবাবু ঘুমিয়ে চলেছেন, যোগুমামা অন্য ঘরে। শরৎ শোভন হঠাৎ বললেন, টুকলু, কাল তোমরা যাচ্ছ? হ্যাঁ তা তো যাচ্ছি, আপনি যাচ্ছেন না? সার্টেনলি নট। অনিকে এই অবস্থায় ফেলে। মিস্টার ঘোষ, আপনি কি যাচ্ছেন? আমাকে তো যেতেই হবে, না হলে স্পট আইডেন্টিফাই করবে কে? হ্যাঁ, তবে অনিমেষ অনেকটাই সুস্থ, ওর নার্সিংয়ের ব্যবস্থা করে আপনি যদি... না না মিস্টার ঘোষ, এসএসএ যাওয়ার দরকার নেই। যোগুমামা ঘরে ঢুকে পড়েছেন, বললেন, যা সব ঘটছে তাতে যে কোনো মুহূর্তে যে কোনো বাজে ঘটনা ঘটতে পারে। অনিমেষবাবুকে একা রাখা ঠিক হবে না। টুকলু, যাবি তো? কিরে, যাবি তো? চলো, আমি রেডি। পাহাড়ি পথ, জনমানব শূন্য, আকাশে মেঘ, ঘোর অন্ধকার, শোঁ শোঁ করে কনকনে বাতাস বইছে। তিনপ্রস্থ গরম পোশাক, তবু ঠান্ডা বিঁধছে সূচের মতো। ধীরে ধীরে দুজনে হাঁটছি, টাটকা বরফ পড়ছে। রাস্তা বেশ হড়হড়ে, টর্চের আলোয় বুঝে শুনে পা ফেলতে হচ্ছে। চাবি? ডুপ্লিকেট বানিয়ে নিয়েছি, অরিজিনালটা পুলিশের কাছে। নিস্তব্ধ চরাচর, নিকষ অন্ধকারে ঢাকা। অদূরে সেই বাংলো। সদর দরজার কাছে দাঁড়িয়েছি। দুজন লেপচা সেপাই দেওয়ালে পিঠ দিয়ে পা ছড়িয়ে ঘুমোচ্ছে। মামা ইশারায় চুপ করতে বললেন। খুট শব্দে তালাটা খুলে গেল। পা টিপে টিপে দুজনেই ভেতরে প্রবেশ করলাম। মামা ফিসফিস করে বললেন, সুইচে হাত দিস না। মামার হাতের টর্চ জ্বলে উঠেছে, নিচের দিকে ফোকাস। ঘরে হালকা আলো, বিছানা এখন শূন্য, গদিতে 2-4টে কালো ছোপ। বুকটা ছ্যাঁত করে উঠল। টুকলু, কুইক, টেবিল সার্চ কর। আমি বুকশেলফ দেখছি, হাতে লেখা কাগজপত্র, ডায়েরি, চিঠিপত্র যা পাবি নিয়ে নে। এক গাদা ফাইল টেবিলে ছড়ানো, পোর্টেবল টাইপ মেশিন, রাইটিং প্যাডের ওপরে হিজিবিজি লেখা, একটা ডায়েরি, ব্যবসার খরচ লেখা, একটা পার্সোনাল নেম অ্যাড্রেস ছাপা ডায়েরি। সব ঢুকে গেছে জ্যাকেটের পকেটে। পায়ে লোমস মতো কিছু ঠেকল। বেড়াল? ও, পশমের নেপালি টুপি। মামা ইশারায় নিয়ে নিতে বললেন। মামা জানলার ঠিক নিচে বুকশেলফের সামনে উবু হয়ে বসে বইপত্র টেনে নামাচ্ছেন। হাত ঢুকিয়ে ভেতরে দেখছেন, আবার রেখে দিচ্ছেন। আর চোখে দেখলাম একটা খাম টেনে বের করেছেন। আমি টেবিলের ড্রয়ার তোল পার করছি। নানা রকম শুকনো গাছগাছরা পলিপ্যাকে ভর্তি। 3-4টে শিলাজুতের প্যাকেট মনে হলো। ওরকম কালো কালো ঢিলের মতো একটা আবার এক্স চিহ্ন দেওয়া। জ্যাকেটে পুড়ে ফেলেছি। কে কে ওখানে? কাঁচের জানলার বাইরে কালো একটা মূর্তি। মামা ছুটে গেলেন জানলার দিকে। না, এত অন্ধকারে কিছু বোঝা গেল না। কেবল দেখতে পেলাম অজ্ঞাত অনুসরণকারী ঊর্ধ্বশ্বাসে নামছে পাহাড় বেয়ে। মামা 5 সেলের টর্চ চেপে ধরেছেন জানলার কাঁচে। একবার ঝলসে উঠল লোকটার পৃষ্ঠদেশ। গায়ে নীলের ওপর সাদা স্ট্রাইপ জ্যাকেট। মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি অনুমান করেছিলাম খুনি আজ আসবেই। কিছু না কিছু সূত্র নিশ্চয়ই ফেলে গেছে, সেই জন্যই আলো জ্বালিনি। তবু শেষ রক্ষা হলো না। তুমি জ্যাকেটটা দেখেছো? জ্যাকেট? আরে হ্যাঁ, লোকটা পড়েছিল। পরশু যখন আমরা রাবাংলায় এসে পৌঁছলাম, নীলকণ্ঠবাবু আমাদের রিসিভ করতে এসেছিলেন, মনে আছে? ওর গায়ে ছিল। রাইট, ঠিক বলেছিস। এই নীল সাদা জ্যাকেট। তুই জ্যাকেটটার প্রশংসা করায় হেসে বলল,
দিদি সুইডেন থেকে পাঠিয়েছে। দশটা 5। মিলিটারি জিপের সামনে ড্রাইভারের পাশে যোগুমামা, পেছনে লাগেজ সহ নীলকণ্ঠবাবু ও আমি। সবচেয়ে আফসোসের ব্যাপার, যাদের উৎসাহে আমাদের এই অভিযান, সেই শরৎ শোভন আর তার বন্ধু অনিমেষ, দুজন কেউই সঙ্গে নেই। একজন জখম হয়ে শয্যাশায়ী, অন্যজন তার দেখভালের দায়িত্বে। গাঢ় সবুজ পাহাড়ের ঢেউ, খণ্ড খণ্ড মেঘ এসে ঘিরে ধরছে। হিমালয়ের সোনালি শিখর আঁকা আকাশের গায়ে। সরু আঁকাবাঁকা পথ, কখনো ডাইনে কখনো বাঁয়ে গভীর খাদ। টলমল করতে করতে জিপ উঠছে পাহাড় বেয়ে। দক্ষ হাতে স্টিয়ারিং ধরে আছেন শর্মাজি, ফৌজি ড্রাইভার। সুধীর শর্মা নেপালি, হিন্দি তো বটেই, মোটামুটি বাংলাও বলতে পারেন। বছর 30-এর সুঠাম যুবক, অমায়িক, হাসি খুশি। বললাম, আচ্ছা শর্মাজি, ওই মৈনান ফরেস্ট কতক্ষণ লাগবে? শাম হয়ে যাবে, দেখছেন তো রাস্তার হালত। আচ্ছা, আপনারা তো वहाँ ठहरबेन? হ্যাঁ। आर्म्स लिएছেন साथे? हमारा पास एक ठो है, बहुत किस्म का जानवर আছে वो जंगले। आने जाने का समय कई बार हम लेपर्ड भी दिखे थे। আপনি মৈনান ফরেস্টে গেছেন? जी जी, अक्सर जाते हैं। जंगल का थोड़ा करीब हमारा कैंप, चाइना बॉर्डर पे। सब लोग बोले थे आप लोग वो जंगल में बड़ा बड़ा प्यार का निशान दिखे थे, इंसान का माफिक, लेकिन बहुत बड़ा है ना? হ্যাঁ শর্মাজি, এই যে নীলকণ্ঠবাবু, উনি পায়ের ছাপ কেন নিজের চোখে আদিম মানুষদের দেখেছেন। सच? घोष साहब को हम बहुत पहले से जानते हैं, बैंक मैनेजर साहब। अपने अपना आँख से दिखेছেন? হ্যাঁ শর্মা, দেখেছিলাম বলেই না এত কাণ্ড। আপনি যে আজ একেবারে সাইলেন্ট নীলকণ্ঠবাবু, কি ব্যাপার? কি বলবো রে ভাই রে, কিচ্ছু ভাল লাগছে না। তারপর যা যা সব ঘটে যাচ্ছে। কোথায় আসবো 5 জন, একজন কাঠেরি খেয়ে পড়ে থাকলো, একজন তার বন্ধুটাও আসতে পারলো না, হঠাৎ খুন। ड्राइवर जी थोड़ा रुकिए। যোগুমামা কথা থামিয়ে বলে উঠলেন। যোগুমামা গাড়ি থেকে নেমে পড়েছেন, চশমার উপর চেপে ধরেছেন দূরবীন। দক্ষিণের দুটো পাহাড়ের ঢালের সমতল জায়গায় একটা লরি দাঁড়িয়ে আছে। তার পাশে ছোট ছোট বিন্দুর মতো কারা ঘোরাফেরা করছে। দূরবীন চোখ থেকে সরিয়ে মামা বললেন, शर्मा जी ওখানে আমাদের যেতে হবে। हाँ ठीक है, लेकिन बहुत घूमना होगा। अच्छा चलिए। জিপ আবার স্টার্ট দিল। আমি বললাম, মামা ওরা কি জঙ্গলে কাঠ কাটছে? না রে, বড় বড় কোদাল বেলচা দিয়ে কি সব তুলছিল। আচ্ছা শর্মা জি, এখানে জঙ্গলে ঢুকতে হলে পারমিট লাগে না? जी जरूर लागे, बॉर्डर एरिया, फॉरेस्ट डिपार्ट से लागे, मिलिट्री से भी लागे, दोनों ही पास चाहिए। জিপ গো গো করে পাক খাচ্ছে পাহাড়ি পথ বেয়ে। শুধু এক টানা ইঞ্জিনের শব্দ। সকলেই নিশ্চুপ। হঠাৎ আমার মনে পড়ে গেল। বললাম, নীলকণ্ঠবাবু, বলছি আপনার গায়ের এই জ্যাকেটটা বিদেশি, তাই না? হ্যাঁ, আগেই তো বলেছি, দিদি সুইডেন থেকে পাঠিয়েছিল। তুমি আমার নজর দিও না জানো। না না না, নজর কেন দেব? কি জানি ভাই, কাল সকালে মাত্র আধ ঘন্টার জন্য ব্যাংকে গিয়েছিলাম। চেম্বারটা খুলে রেখে ক্যাশ ব্যালেন্সটা মিলিয়ে চেম্বারে ফিরে এসে দেখি মালটা নেই। ভাবলাম ভুলে হয়তো বাড়িতে ফেলে এসেছি। তারপরে কোয়ার্টারে এসে দেখলাম পেলাম না। তারপর অবাক কাণ্ড, আজ সাত সকালে ব্যাংকের দারোয়ান বাহাদুর আমাদের কোয়ার্টারে এসে ওটাকে দিয়ে গেল। বলল আমার চেয়ারেই নাকি ওটা ঝোলানো ছিল। সে কি? হ্যাঁ রে ভাই, একে এবার তুমি কি বলবে বলো? অদ্ভুতের ঘটনা। হ্যাঁ, সব মিলিয়ে না আমার মন মেজাজ খুব বেচাল হয়ে আছে। মামা পিছনে ফিরেছেন, আমার সঙ্গে চোখাচোখিও হয়েছে। মামার ইশারা বুঝে নিয়ে বললাম, আবার এটাও তো হতে পারে রা বাংলায় খুনের পেছনে যে ক্রিমিনাল বসে আছে সেই হয়তো আপনার জ্যাকেটটা সরিয়েছিল কালকের জন্য। বলো কি? তার লাভ? লাভ? হ্যাঁ, তা লাভ তো একটা আছেই। আপনার এই জ্যাকেটটা রা বাংলায় খুবই আনকমন। অপরাধী যদি এটা গায়ে চাপিয়ে কোনো কুকর্ম করে পালায়, দূর থেকে তাকে দেখে আপনি বলেই ভুল হবে। তাই তো।
আমাদের বাহনও থেমে গেছে। মামা জিপ থেকে নেমে এগিয়ে গেলেন, পেছনে আমরা। ওরাও থেমে গেছে। কোদাল বেলচা হাতে ধরে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রয়েছে পাহাড়ি লোকগুলো এবং তাদের সর্দার যুবকটি। যুবকের পরনে প্যান্ট, শার্ট, জ্যাকেট, হাতে জ্বলন্ত সিগারেট। অবাঙালি, তবে আদিবাসী নয়। চোখে মুখে বিরক্তি। মামা সোজা তার দিকেই গিয়ে বললেন, আপনারা এখানে কি করছেন? তাচ্ছিল্যের সুরে পাল্টা প্রশ্ন এলো। आप लोग कौन है? देखिए, हम मिलिट्री का आदमी हैं। साहब जो सवाल पूछ रहे हैं उसका जवाब दीजिए। ये भंडारी जी का माल है, जड़ी बूटी आइटम। भंडारी जी कौन जानते हैं? चीफ मिनिस्टर का भाई। भंडारी जी मीन्स सुबोध भंडारी। लेकिन মামার কড়া চিমটি খেয়ে থেমে গেছি। মামা গম্ভীর গলায় বললেন, পারমিট দিখাইয়ে। টুকলু, কিছু স্যাম্পল নিয়ে নে। যুবক যথেষ্ট বিরক্তির সঙ্গে জ্যাকেটের পকেট থেকে কাগজপত্র বার করল। আমি আর নীলকণ্ঠবাবু পাহাড়ি শ্রমিকদের কাছ থেকে কিছু নমুনা নিলাম। কালচে রঙের ঢেলাগুলো আর কিছুই নয়, বিখ্যাত সেই শিলাজুত বা শ্যাওলা পাথর। বেশ কিছু শিলাজুত পকেটে ভরেছি। মামা কাগজপত্র পরীক্ষা করে যুবককে ফেরত দিয়ে বললেন, চলিয়ে শর্মাজি। জিপ আবার রওনা হয়েছে। মামা হাত বাড়ালেন। টুকলু, ওগুলো দে তো। তারপরেই মামার ভুরু দুটো সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। কি এগুলো? কি কেন, শিলাজুত? হুম, এগুলো মোটেই শিলাজুত নয়। পাহাড়ে অন্ধকার ঝুপ করে নেমে আসে। এখন আবার শীতের সময়। ঘড়ির কাঁটা সবে 4টে পেরিয়েছে। এর মধ্যেই ছায়াচ্ছন্ন হয়ে এসেছে। সূর্য পশ্চিমের পাহাড় জঙ্গলের ফাঁকে লুকোচুরি খেলছে। শিগগিরই ডুব দেবে। আমাদের তাঁবু দুটো সেটিং হয়ে গেছে। মিলিটারি ম্যান সুধী শর্মা একাই করে দিয়েছেন। নীলকণ্ঠ ঘোষকে সঙ্গে নিয়ে ঢুকেছেন সামনের জঙ্গলে জ্বালানির কাঠ আনতে। আমরা 3 জন গল্প করছিলাম। আমাদের সামনে ব্যান্ডেজ বেঁধে অনিমেষ মণ্ডল আর শরৎ শোভন বন্দ্যোপাধ্যায়। কথা বলবো কি, আমাদের পাশের দুটো ঝাঁকড়া গাছে পাখির দল এমন ভয়ানক কিচিরমিচির জুড়েছে যে কান একেবারে ঝালাপালা হওয়ার জোগাড়। শরৎ শোভন বার কয়েক কিছু বলার চেষ্টা করে ধূত বলে শেষে চুপ করে গেছেন। হ্যাঁ, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। মৈনানের জঙ্গলে পৌঁছবার আধ ঘন্টার মধ্যে আমাদের বাকি 2 পার্টনারও এসে হাজির। আমি দুজনকে দেখে খুশি হলেও যোগু মামার মুখ গম্ভীর হয়ে উঠেছিল। শরৎ শোভন কিছু আঁচ করেছেন। আমতা আমতা করে বললেন, কি করব বলুন? আপনারা রাবাংলা ছাড়ার পর থেকে অনেক ক্রমেই উত্তেজিত হয়ে উঠছিল। ওর এক গোঁপ আসবেই। শেষে বাধ্য হয়ে মিলিটারি থেকে ফের পাস নিয়ে বীরেন্দ্র গুরুংকে বলে জিপের বন্দোবস্ত করতে বাধ্য হলাম। কাজটা ঠিক করেননি প্রফেসর মণ্ডল। না না স্যার, সে আপনি যাই বলুন, এই অভিযানে আমি হলুম গিয়ে একেবারে মূল হোতা। সে আমি কিনা ঘরে বসে আঙুল চুষবো আর আপনারা সবাই ড্যাং ড্যাং করে চলে আসবেন? হ্যাঁ, সে আবার হয় নাকি? পরিস্থিতি তেমন হলে মেনে নিতে হবে। মামা একই টোনে বললেন, না 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 ডক্টর মুখার্জি, আপনি আপনি অকারণ ভয় পাচ্ছেন। আই এম কোয়াইট ফিট। হ্যাঁ, বুঝলেন কি না, গত পরশু থেকে আমার কনসপিচুয়াস ট্রিটমেন্ট হয়েছে। আমি একেবারে সুস্থ। কথাটা যে কন্টিনিউয়াস সে প্রসঙ্গে না গিয়ে মামা শুধু কাঁধ ঝাঁকিয়ে বেরিয়ে পড়েছেন। বলে গেছেন, খেয়াল রাখিস টুকলু, জানোয়ার গিজ গিজ করছে। আমি একটু ঘুরে আসছি। ইতিমধ্যে সূর্য অদৃশ্য। আকাশে আলোর রেখাগুলো দ্রুত মুছে যাচ্ছে। পাখ পাখালির কলরব কমে গেছে। হাড় কাঁপানো বাতাস বইতে শুরু করেছে। উইন্ডচিটারের চেন গলা পর্যন্ত টেনে বললাম, এবার বলুন কি বলছিলেন? সে ভুলে গেছি। আচ্ছা বলো তো, ডক্টর মুখার্জি কিনারা করতে পারলেন? কিসের? এই ধরো অনিমেষের উপর অ্যাটাক, ভান্ডারির মার্ডার বা ফুটপ্রিন্টের। মামা বলেছেন সব ব্যাপারগুলোই রিলেটেড, একই সুতোয় বাঁধা। আর থেমে গেছি। স্তব্ধ পাহাড়ে হঠাৎ জেগে উঠেছে ধূপ ধূপ শব্দ। মুহূর্তে 3 জনের তাঁবুর মধ্যে। অনিমেষকে ভেতরে ঠেলে দিয়ে দুজনে দুটো কাটারি হাতে মুখ বাড়িয়ে রইল। আওয়াজটা এদিকেই আসছে। এক এক করে সেকেন্ড, মিনিট পেরিয়ে যাচ্ছে। রুদ্ধশ্বাসে আমরা দাঁড়িয়ে আছি। ঝাপ বাবা, 2 মূর্তিমান সুধী শর্মা আর নীলকণ্ঠ ঘোষ বিরাট এক কাঠের বোঝা দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। এবড়ো খেবড়ো জমিতে তার উৎকট শব্দ।
সুধী শর্মা হেসে বললেন, अरे घोष साहब पूरा थक गया। अरे भैया ये तो कुछ भी नहीं है। हमारा ट्रेनिंग में तो তারপর একটু থেমে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করলেন, लेकिन मुखर्जी साहब कहाँ गया? উনি একটু বেরিয়েছেন, এখনই এসে পড়বেন। ये अंधेरी पहाड़ में। শর্মা একটু গম্ভীর হয়ে গেলেন, তারপর বললেন, ठीक है, अब आइए, सामान उठाइए, खाना पकाएंगे। মালপত্র শুধু আমাদের নামাতে হলো। পুরো রান্না একাই আরম্ভ করলেন শর্মা। আবার তাঁবুর মধ্যে ঢুকে পড়েছি। সত্যি এই মানুষটা না এলে কপালে প্রচুর দুর্ভোগ ছিল। নীলকণ্ঠ ঘোষের মনমরা ভাব চলে গেছে। রুকস্যাকে আধশোয়া হয়ে পা নাচাতে নাচাতে বললেন, যাই বলো তাই বলো, আমার দারুণ আনন্দ হচ্ছে। আরে বাবা, ফুল গ্রুপ না আসতে পারলে মজাটাই তো মাটি। যা বলেছেন, আই ওয়াজ সো আপসেট, আপনাকে বোঝাতে পারবো না। সব কিছু অর্গানাইজ করে নিয়ে এলাম, অথচ শেষে কিনা আমরাই বাদ। এসব তো আমার জন্যই হলো রে, আমার ভীষণ খারাপ লাগছে রে। আহা, তুই কি করবি? তুই কি জানতিস নাকি যে তোর এই অবস্থা হবে? গুড লাক যে তুই সুস্থ হয়ে উঠেছিস। ছাড়ুন ওসব। জানেন, আমার বেশ থ্রিল হচ্ছে। খালি মনে হচ্ছে এইবার 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 নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আমারও ঠিক আইডেন্টিক্যাল ফিলিংস হচ্ছে। দ্যাট এপ ম্যান উইল অ্যাপিয়ার অ্যাগেইন। আমার বুকের ভেতর কেমন গুড় করে উঠল। চোখ চলে গেল কবজির দিকে। মাত্র 6টা, এর মধ্যেই রাত ঝিমঝিম করছে। কয়েক মিনিট সকলেই চুপ। অনিমেষ বললেন, তা ভাই টুকলু, যে কথাটা হচ্ছিল, সুবোধ ভান্ডারীকে খুন করে কার কি লাভ হলো? হ্যাঁ, বা আমাকে এমনভাবে কিডন্যাপ করলো কেন? এর পেছনে উদ্দেশ্য কি? বললাম তো, আমার ধারণা আপনাকে যারা কিডন্যাপ করেছিল তারা চেয়েছিল আমরা যাতে এখানে না আসি। তা কেন? আমরা এলেই বা কি, আর না এলেই বা কি? সেটাই তো রহস্য। আর ওই ভান্ডারীর খুন? হতে পারে সুবোধবাবু কোনো চক্রের মধ্যে ফেঁসে গিয়েছিলেন, পরে উনি সেই জাল থেকে বেরিয়ে আসতে চান। অপরাধী সেটা বুঝতে পেরে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আরেকটা ঘটনা জানেন, আসার সময় পাহাড়ে আমরা সুবোধবাবুদের কালেক্টরদের দেখি লরি দাঁড় করিয়ে শিলাজুত সংগ্রহ করছিল। কিন্তু স্যাম্পেল নেওয়ার পর মামা দেখে বললেন ওগুলো শিলাজুত নয়। মানে তাহলে কি ওগুলো? সেটাই তো জানি না। এই সময় উঁকি মারলেন সুধী শর্মা। रात तो बहुत हो चुके, मुखर्जी साहब अभी तक तो नहीं लौटा। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সর্বনাশ, প্রায় 7টা বাজে। যোগুমামা ফেরেনি। বললাম, এখনই আমাদের বেরোতে হবে। শর্মাজি, রাইফেলটা নিয়ে নিন। শরৎবাবু, আপনি অনিমেষবাবুকে নিয়ে পাহারায় থাকুন। চারদিকে আগুন জ্বলছে, কোনো জন্তু আশা করি কাছে ঘেঁষবে না। আকাশে লালচে মেঘ, চাঁদ তার আড়ালে, পিচ ঢালা ঘোর অন্ধকার। 1 হাত দূরের বস্তু দেখা যাচ্ছে না, অসহ্য ঠান্ডা। সুধী শর্মার কাঁধে রাইফেল, 5 সেলের 2টো টর্চ। শর্মা হঠাৎ ফিসফিস কণ্ঠে বললেন, होशियार, आजू बाजू में शेर है, स्मेल आ रहा है उसका। তখনই খুব কাছ থেকে ভেসে এলো রক্ত জল করা ধ্বনি। শর্মা অস্ফুটে বললেন, ये तो लेपर्ड है। কিন্তু মামা কোথায় গেলেন? হিংস্র সাপদ অধুষ্ঠিত রাতের অরণ্যে মামা একা, সম্ভবত একটা রিভলভার। ভেবে শিউরে উঠছি, তবে কি কোনো সাপদের আক্রমণে? না 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 না, এটা অসম্ভব। মামা, যোগু মামা, কোথায় তুমি? ডক্টর মুখার্জি! নীলকণ্ঠ ঘোষও চেঁচিয়ে উঠলেন। 2টো আওয়াজই পাহাড়ে ঘুরতে থাকল। শর্মা শক্ত গলায় বললেন, चलिए। চলবো কি? পা অসাড় লাগছে, অসহ্য আতঙ্ক গলার কাছে দলা পাকিয়ে গেছে। শর্মা কাঁধ থেকে রাইফেল নামিয়ে শূন্যে ফায়ারিং করল। আবার প্রতিধ্বনিতে কাঁপছে পাহাড়, জঙ্গল। ও যে তীব্র অন্ধকার ছেড়ে হঠাৎ ছুটে গেলেন নীলকণ্ঠ ঘোষ। টর্চের আলোয় আমার শরীর বেয়ে হিমবাহ নেমে গেল। জঙ্গলের ঠিক সামনের ফাঁকা জায়গায় একজন মানুষ উপুড় হয়ে পড়ে আছে।
তার দু হাত সামনে ছড়ানো। এই মামা, যোগু মামা! নীলকণ্ঠ ঘোষ উবু হয়ে বসে পড়েছেন অচেতন দেহের সামনে, স্থান কাল ভুলে চিৎকার করছেন, ডক্টর মুখার্জি, ডক্টর মুখার্জি, ডক্টর মুখার্জি! আমি পাগলের মতো ছুটে গিয়ে মামার বুকে কান পেতেছি। যাক, নিঃশ্বাস পড়ছে। সুধীর শর্মা উদ্যত রাইফেল হাতে পাথরের মতো দাঁড়িয়ে। শর্মাজি, শর্মাজি, ডক্টর মুখার্জি সাড়া দিচ্ছেন না কেন? बेहोश हो गया। घोष साहब, इनको यहाँ से तुरंत ले जाना होगा अभी। এই সময় ফ্যাল ফ্যাল করে তাকালেন যোগু মামা, অবসন্ন গলায় বললেন, আমি ব্যথা ব্যথা। আবার তার চোখ বুজে এলো। বিড়বিড় করে বললেন, জাপটে জাপটে ধরেছিলাম, পারলাম না। হাতে কি একটা মারলো মাথায়। সব অন্ধকার। কাকে ধরেছিলে? এপ ম্যান, আদিম মানুষ। উফ, সারা গা লোমে ভর্তি। উফ, কি শক্তি! देखिए, उनसे इतना बात करना ठीक नहीं होगा। पहले फास्ट एड देना होगा। आप दोनों उनको उठा के ले चलिए जल्दी। আমার কাঁধে মাথা, নীলকণ্ঠবাবুর কাঁধে পা, দুজনে টেনে নিয়ে চলেছি যোগু মামাকে। পাশে সতর্ক শর্মা, এক হাতে টর্চ, অন্য হাতে রাইফেল। খানিকটা দূর থেকেই লালচে আলো দেখা যাচ্ছে। আমাদের তাঁবু দুটোর আগুন পাঁচিল। কিন্তু কাছে পৌঁছতে আমাদের চক্ষু স্থির হয়ে গেল। তাঁবুর প্রবেশপথের আগুন নিভু নিভু। তাঁবু দুটো ছিঁড়ে ফর্দা ফাঁই, ভেঙে চুড়ে থেবড়ে পড়ে আছে। কে বা কারা যেন প্রবল আক্রোশ মিটিয়েছে তাঁবু দুটোর ওপরে। কিন্তু মধ্যে যারা ছিল, তারা তারা কোথায়? শর্মা চেঁচিয়ে উঠলেন, बनर्जी साहब, मंडल साहब! জবাব এলো না। গল্প উপন্যাসে পড়েছি দুঃস্বপ্নের রাত নাকি ফুরোতে চায় না, কিন্তু কথাটা বাস্তবেও যে কত সত্যি তা হাড়ে হাড়ে টের পেয়েছি কাল রাতে। এর আগে কখনো আমার এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি। কাল সারা রাত কেটে গেছে নিদ্রাহীন। চোখ মেলে বসেছিলাম। অরণ্য পর্বত মাঝে মাঝে কেঁপে উঠছে সাপদের হিংস্র গর্জনে, কখনো কাছে কখনো দূরে। ছেঁড়া খোঁড়া তাঁবুর দোরগোড়ায় 303 হাতে বসেছিলেন সুধীর শর্মা। আমার পাশে নীলকণ্ঠ ঘোষ একের পর এক সিগারেট ধ্বংস করছেন আর মাঝে মাঝে বিড়বিড় করছেন। এরপর এরপর আর কি হতে পারে? ওরা ওরা দুজন, আমরা 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 ফিরতে পারবো তো? হ্যাঁ, আমরা ফিরতে পারবো তো? কে উত্তর দেবে? শরৎ শোভন আর আহত অনিমেষ মণ্ডলকে কেউ বা কারা তুলে নিয়ে গেছে। কেমন আছেন বা আদৌ এখনো আছেন কিনা আমরা কেউ কিচ্ছু জানি না। আর যোগু মামা? শর্মাজি গুঁড়ো দুধ গুলে খাইয়ে দেওয়ার পর সেই যে চোখ বুজেছেন, নিঃসাড়ে ঘুমিয়েছেন। চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার আবছা হয়ে এলো। জনহীন নিঝুম মৈনান আবার মুখরিত হয়ে উঠল পাখিদের কলকুজনে। রাত আর দিনের মধ্যে এত তফাৎ, ভোর এত মধুর, আগে কোনোদিন বুঝতে পারিনি তো। মামা এখনো ঘুমোচ্ছেন। আমরা তিনজন বেরিয়ে এলাম। নীলকণ্ঠ ঘোষ এখনো এক কথা বলে যাচ্ছেন, শর্মাজি, শর্মাজি, ওদের দুজনকে কি আর ফিরে পাওয়া যাবে না? হ্যাঁ শর্মাজি। সুধীর শর্মা জবাব দিলেন না। বলতে বাধ্য হলাম, কি প্রশ্ন করছেন বলুন তো? হ্যাঁ, আপনি যেখানে আমরাও তো সেখানে, তাহলে শুধু শুধু প্রশ্ন করছেন কেন? শর্মা সপ্রশংস দৃষ্টিতে তাকালেন, বললেন, ब्रदर, तुम एक काम करो, अंदर जाके देखो मुखर्जी साहब नींद से उठ गया क्या? তাঁবুর মধ্যে ঢুকেই মন আনন্দে ভরে উঠল। যোগু মামা জেগেছেন, আর শুধু জাগেননি, স্লিপিং ব্যাগ থেকে উঠে বসেছেন। বিষণ্ণ হেসে বললেন, কি রে, কি খবর? তুমি কেমন আছো? এমনিতে সব ঠিক,
কেবল মাথার পেছনে খুব ব্যথা। নিজেকে ছাড়াতে মাথায় কাটারির কোপ মেরেছিল। এদিকে আসুন, মামা জেগে গেছেন। হুড়মুড় করে বাকিরা ঢুকে পড়লেন। মামা, এবার বলো তো কাল কি ঘটেছিল? ওরা কই? বাকি দুজন? পরে বলছি, আগে তোমারটা বলো। ওদের ঘটনাটা পরে ঘটেছে। বি সিরিয়াস টুকলু, এটা ছেলে মানুষের সময় নয়, আগে আমার সব জানা দরকার। মামা হঠাৎ রেগে গেলেন কেন বুঝলাম না। নীলকণ্ঠবাবু সবটা বললেন। যোগুমামা সব শুনলেন, তারপর বললেন, এবার অনেকটা পরিষ্কার হলো। আমায় না পেয়ে ওদের দুজনের উপর ঝাল মিটিয়েছে। এবারে আমার কথা বলছি। শরৎ, শোভন আর অনিমেষ বাবুকে দেখে মেজাজ খিঁচড়ে গেছিল। কারণ আমি সব সময় মনে করি টিম লিডারের ডিসিশন শেষ কথা, নইলে ডিসিপ্লিন থাকে না। তার ডিসিশনে আপত্তি থাকলে তা নিয়ে তর্ক বিতর্ক হয়, হোক, কিন্তু সিদ্ধান্ত একবার হয়ে গেলে সেটা সবাইকে মানতেই হবে। সেটা ওরা মানেনি। ওদের সম্বন্ধে কি করা উচিত এইসব ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। বেশ খানিকটা এগিয়ে গেছি, হঠাৎ খেয়াল হলো সূর্য ডুবে গেছে, আলো নিভে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন করলাম, কিন্তু গরম মাথায় গোড়াতেই ভুল করে ফেলেছি। যে কোনো অচেনা জায়গায়, বিশেষত জঙ্গলে, এগোবার সময় চিহ্ন দিয়ে এগোতে হয়। সেটা আমি করিনি, ফলে যা হবার তাই হলো। আমি পথ হারালাম। চিহ্ন দিয়ে দেখছি বারবার সেই একই জায়গায় ফিরে ফিরে আসছি। ততক্ষণে গাঢ় অন্ধকারে ঢেকে গেছে পাহাড়। আমার বাঁ হাতে টর্চ, ডান হাতে রিভলভার। মাঝে মাঝে নানা রকম হুঙ্কার গর্জন শুনছি। জঙ্গলের ফাঁক ফোঁকরে দেখছি জ্বলন্ত সব চোখ টর্চ মারতে সরে যাচ্ছে। আমার অবস্থা ভাবুন। একবার ভাবছি কোনো গাছে উঠে বসি, সকাল হলে বেরোবো। আবার ভাবছি আপনারা চিন্তায় অস্থির হয়ে যাবেন। এইভাবে কতক্ষণ কেটেছে বলতে পারবো না। হঠাৎ দেখলাম দূরে আলো। এই আলো লক্ষ্য করে ছুটলাম। কখনো হোঁচট খেয়ে পড়ছি লতা পাতায়, কখনো ধাক্কা খাচ্ছি গাছে, আবার ছুটছি। রিভলভার পকেটে, বাঁ হাতে শুধু জ্বলন্ত টর্চ। ক্রমশ আলো উজ্জ্বল হয়ে উঠছে। তাঁবু দুটো আর আগুনের বেড়া স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক এই সময় জল জল জলের বোতল এগিয়ে দিতে উপুড় করে দিলেন গলায়। তারপর বললেন, জানেন, প্রায় 18 ঘন্টা পর জল খাচ্ছি। তারপর হঠাৎ আমার সামনে মাটি ফুঁড়ে এসে দাঁড়ালো এক কৃষ্ণকায় দানব। দানব? হ্যাঁ, দু পায়ে হাঁটলে ওকে মানব বলা অসম্ভব। বিভৎস চেহারা, মুখের হনু ঠেলে বেরিয়ে এসেছে, কুতকুতে চোখ দুটো গর্তে ঢোকানো, মুখটুকু বাদে সারা শরীর লোমে ভর্তি। বলতে লজ্জা নেই, ঠিক সেই মুহূর্তে হাত পা অসাড় হয়ে এসেছিল। বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এই সময় ওই এপম্যান মুখ উপরে তুলে ছাড়ল হুঙ্কার। সম্বিত যখন ফিরে পেলাম, দেরি হয়ে গেছে। না, রিভলভার বের করতে পারতাম, কিন্তু বিজ্ঞানের লোক হয়ে এত বড় এক আবিষ্কারকে গুলি করা যায় না। তখন আর পালাবার সময় ছিল না। দানবটা দুহাত বাড়িয়ে আমায় ঘিরে ধরেছে। ঠিক সেই সময় শুনলাম টুকলুর চিৎকার। শুনেই সর্বশক্তিতে পাল্টা ঝাঁপ মারলাম ওর উপরে। দু হাতে ওর পেট জাপটে ধরলাম। এর পরপর নীলকণ্ঠবাবুর ডাক, একটা রাইফেলের শব্দ। আমি তখন মাথা দিয়ে প্রাণপণে গুঁতোচ্ছি ওই দানব মানুষটার পেটে। পারলাম না। হঠাৎ মনে হলো মাথায় যেন কেউ পাথর ভাঙলো। সব অন্ধকার। কয়েক মুহূর্তের নৈশব্দ। তারপর সুধী শর্মা বললেন, मुखर्जी साहब आप क्या सोचते हैं वापस चले? এক ঝটকায় যোগমামার মাথাটা ঘুরে গেল শর্মার দিকে। কি বলছেন শর্মাজি? ফেরার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু ওরা দুজন, ওদের ফিরে পাওয়ার কি হবে? খুঁজতে হবে, যদি জীবিত অবস্থায় পাওয়া যায়। ওরা আর বেঁচে নেই? হ্যাঁ, ওরা ওরা আর বেঁচে নেই? থাকতে পারে, নাও পারে। প্রার্থনা করুন। মামা আমার পিঠে হাত রাখলেন, বললেন,
মন খারাপ করে লাভ নেই, যা হওয়ার এতক্ষণে হয়ে গেছে। চল বেরিয়ে পড়ি। কাল দেখিনি আমাদের তাঁবুর কাছেই এমন সুন্দর একটা ঝর্ণা আছে। সবুজ পাহাড়ের মাথা থেকে ফেনিল জলস্রোত নেমে আসছে। শর্মা বললেন, बस 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 पानी का प्रॉब्लम सॉल्व्ड। जेरिकन बॉटल लेकर पहले पानी भरना है। সকালবেলা নীল আকাশ, ঝকঝকে আলোয় পাহাড় বন হাসছে। দূরে আকাশ ছোঁয়া হিমালয়, ঘন সবুজ পাহাড়ের জায়গায় জায়গায় খানিকটা সাদা। রাতের বরফ পড়ে আছে। নীলকণ্ঠবাবু চুপ করে গেছেন। বিড়বিড় করে বললেন, হ্যাঁ, এমন শান্তির জায়গা, এখানে এখানে আমাদের এত এত বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, দেখেছেন? মস্ত বড় বড় পদচিহ্ন, লম্বায় প্রায় 2.5 ফুট, চওড়ায় প্রায় 1.5 ফুট। পাশাপাশি অনেক দূর চলে গেছে। নীলকণ্ঠ অস্ফুটে বললেন, দেখেছি। গতবার এসে এই 2 পায়ের ছাপের ফটো তুলেছিলাম। সুধী শর্মা কাজে লেগে পড়েছেন। মামা বললেন, টুকলু, পিওর ওয়াটার চোখে মুখে ঘাড়ে দিয়ে নে। জুতো জামা খুলছি, হঠাৎ আমার চোখে পড়ল। মামা, এ কি? তোমার জ্যাকেট ভর্তি যে লোম! এক টানে জ্যাকেটটা খুলে পেতে ধরলেন মামা। আদিমানবের গায়ের লোম। ভাবতেও রোমাঞ্চ হচ্ছে। কালো কালো, বেশ শক্ত, আঙুলের মতো লম্বা। একটা লোম তুলে নিলেন সুধীর শর্মা, কিন্তু তার কপাল কুঁচকে গেল। ধীরে ধীরে দুদিকে মাথা নাড়তে লাগলেন। মামা বললেন, কি হলো শর্মাজি? कुछ समझ में नहीं आ रहा। ये तो भालू का लोम है। ভালুকের লোম? আদি মানবের গায়ে ভালুকের লোম? কি বলছেন? ভালুক কোত্থেকে আসবে? আমি নিজের চোখে তাকে দেখেছি, তার সঙ্গে লড়তে হয়েছে। না না, হতেই পারে না। देखिए, वो मुझे नहीं मालूम, लेकिन ये जरूर भालू का ही लोम है। ঝর্ণার সামনে গুম হয়ে বসে আছেন মামা, চিবুক বাঁ হাতের তালুতে। সুধী শর্মা জলের বোতল, জেরিকেন ভর্তি করছেন। নীলকণ্ঠ ঘোষ চশমা খুলে চোখে মুখে জল ছেটাচ্ছেন। মামা, ও মামা, কি ভাবছো তখন থেকে? ভালুকের লোম? না না, উনি নিশ্চয়ই ভুল করেছেন। উনি নয়, আমরা করছি। মানে? দুটো রহস্যকে আমি আলাদাভাবে সমাধান করতে চাইছিলাম, উনি দুটোকে জুড়ে দিলেন। তাতে কি সুবিধে হলো? সুবিধে? হ্যাঁ, তা হয়তো হলো, কিন্তু আমাদের বন্ধুদের আর ফেরত পাবো কি? অপরাধী প্রমাণ রাখতে চায় না। শর্মাজি, বোতলগুলো এখানে থাক, আমরা একটু ভেতরে ঢুকি। পাহাড়ের গায়ে ঘন জঙ্গল, পথও প্রায় নেই। হাঁচড়ে পাঁচড়ে উঠছি, হাঁপ ধরে যাচ্ছে। মাঝে মাঝে ফাঁকা জায়গা, দু একটা বড় বড় পাথরের চাই, বড় বড় গহ্বর, একটা রুমাল। মামা তুলে নিয়ে বললেন, আশ্চর্য, এখানেও মানুষ আসছে। হয়তো কোনো ট্রেকিং পার্টি এদিকে এসেছিল। কখনো নয়, চেহারা দেখুন, তকতকে পরিষ্কার। আজকালকের মধ্যে কারো পকেট থেকে পড়ে গেছে। रुकिए रुकिए, 1 मिनट। तब तो हम सही रास्ते में चल रहे हैं, है ना? মনে হচ্ছে। মামা রুমালটা দেখছেন, হঠাৎ চেঁচিয়ে উঠলেন, টুকলু দেখ, এক কোণে পদ্ম ফুল আঁকা, মনে হচ্ছে শরৎ শোভনের রুমাল। ডক্টর মুখার্জি তাহলে বেঁচে আছে, তাই না? মামা ঠোঁট ও হাত উল্টোলেন। ঝর্ণার এক টানা ছলছল, পাখিদের বকবক, এইটুকুই, আর কোনো শব্দ নেই। চোখ জুড়োনো রূপ নিয়ে প্রকৃতি চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা খড়মড় খড়মড় করে শব্দ হলো। আমরা চমকে উঠলাম। একটা ঝোপ বারে বারে নড়ে নড়ে উঠছে। সুধী শর্মা রাইফেল তুলে হুঙ্কার দিলেন, হুস হুস, খ্যাচম্যাচ করতে করতে ছুঁচলো মুখে একটা জন্তু দৌড়ে পালালো। মামা বললেন, হয় না। শর্মাজি ঝোপের কাছে পৌঁছে গেছেন। मुखर्जी साहब आइए, इधर आइए। সকলেই ছুটে গেলাম। ঝোপের মধ্যে এক পাটি হান্টার বুট, ছিন্ন ভিন্ন। মনে হয় খাদ্য ভেবে হায়নাটা দাঁতের জোর ফলাচ্ছিল। নীলকণ্ঠ বললেন, এটা সরোজবাবু, আমি কাল ওর পায়ে দেখেছি। এদিক দিয়ে আসুন,
টুকলু তুই বাঁ দিকে, নীলকণ্ঠবাবু আপনি ডান দিকে নজর রাখুন। শর্মাজি আপনি সবার পেছনে তৈরি থাকবেন। যোগু মামা হাঁটতে শুরু করেছেন। মামার সন্দেহ মিলে যাচ্ছে। কিছু কিছু লতা গাছ ঝোপ দুমড়ে মুচড়ে রয়েছে। কোনো ভারী জিনিস এখান দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর মুখার্জি দেখুন, ওই জুতোর আরেকটি পাটি। মামা একটু দেখলেন, আবার পা চালালেন। অনেকটা ওপরে উঠে এসেছি। ঝর্ণা বেশ নিচে। তাঁবুর জায়গা পুতুলের ঘর বাড়ির মতো লাগছে। চাতালের মতো ন্যাড়া জায়গা। বড় ক্লান্ত লাগছে। সূর্য ঠিক মাথায়। নীলকণ্ঠবাবু প্রায় এলিয়ে পড়েছেন। মামার মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। নীলকণ্ঠবাবু হঠাৎ বললেন, ডক্টর মুখার্জি একটু খেয়ে নিলে হতো না? বেশ শর্মাজি থোড়া রুক যাইয়ে। সঙ্গে সঙ্গে পাথুরে জমির ওপর লম্বা হয়ে পড়লেন নীলকণ্ঠ। খুব টায়ার্ড লাগছে? টায়ার্ড? উফ শর্মা, তুমি তো ফৌজি। তোমার মামাও কি মিলিটারি ট্রেনিং নিয়েছেন নাকি? হ্যাঁ, সায়েন্টিস্ট বলতে এতকাল জানতাম দুবলা সুবলা লোক। বাপ রে বাপ, জান বার করে দিয়েছে। যোগু মামার এনার্জি সত্যি অফুরন্ত। আমার অবস্থাও কিছু ভালো নয়। আধশোয়া হয়ে শ্বাস নিচ্ছি ভসভস করে। এত উঁচুতে বাতাস পাতলা, অক্সিজেন কম। সুধী শর্মা আর যোগু মামা চাতালে ঘুরছেন। পাথরের বোল্ডারের ওপর দাঁড়িয়ে দূরবীন তুলে দেখছেন। মিনিট 10 হয়েছে। হঠাৎ যোগু মামার গলা, শর্মাজি জলদি ইধার আইয়ে। চটকা ভেঙে গেছে। আবার কি হলো? আমাদের ঠিক কোনাকুনি পাহাড়ে ঢালে হেলান দেওয়া একটা বড় পাথর। তার সামনে দাঁড়িয়ে মামা ইশারায় সুধী শর্মাকে কিছু দেখাচ্ছেন। কাছে গিয়ে শুনি মামা বলছেন, এর গায়ে কান পেতে শুনুন, একটা শব্দ হচ্ছে না? তাই তো, একটা গোঙানির আওয়াজ ভেসে আসছে। হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। তবে কি এই বোল্ডারের নিচে কোনো গহ্বর আছে? গোঙানি কি মানুষের নাকি কোনো বন্য জন্তুর? হতে পারে গুহার অন্য দিক দিয়ে ঢোকার রাস্তা আছে, সেদিক দিয়ে ভেতরে ঢুকে বিশ্রাম নিচ্ছে কোনো নিশাচর চতুষ্পদ। এটা তারই আস্তানা। সঙ্গে ছানাপোনাও থাকতে পারে। মা জানোয়ার বড় হিংস্র, বাচ্চাদের বাঁচাতে সে ঝাঁপিয়ে পড়বে। মামা এক দৃষ্টে তাকিয়ে আছেন। একটু পরে বললেন, ঝুঁকি নিতে হবে শর্মাজি। আপনি রাইফেল অন করে বাঁয়ে পজিশন নিন, আমি ডাইনে দাঁড়াচ্ছি। টুকলু তোমরা দুজনে চেষ্টা করে দেখো পাথর সরাতে পারো কিনা। ওরে বাপ, কি ভারী! দুজনে দরদর করে ঘেমে গেলাম। বোল্ডারটা এক চুলও নড়ল না। না, আমাদেরও হাত লাগাতে হবে শর্মাজি, আসুন। হচ্ছে হচ্ছে, এবার নড়ছে। পাথরটা ঠেলে দিয়েই একদিকে সরে গেলেন সুধী শর্মা, অন্যদিকে যোগু মামা। টলমল করতে করতে পাথরটা একটু এগিয়ে গেল। গুহার মুখ খুলে গেছে। সবাই রেডি, রুদ্ধশ্বাস। এবার কি কোনো জন্তু বেরোবে? দপদপ করে কেটে যাচ্ছে মুহূর্ত। না, কেউ বেরোলো না। সুধী শর্মা মামাকে ইশারা করলেন। মামা মাথা কাত করলেন। গেরিলা ফাইটারদের মতো ডান দিকে পায়ে পায়ে সরলেন শর্মা। মুখটা কাত করলেন গুহার মধ্যে। তারপর চেঁচিয়ে উঠলেন, ডক্টর মুখার্জি! লম্বা সুরঙ্গের মতো গুহা, কতদূর বিস্তৃত কে জানে। তারই মধ্যে হাত 10 দূরে পড়ে আছে একটি মানুষ। তাকে চেনা মাত্র আঁতকে উঠেছি। সরোজ শোভন বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোকের হাত পা বোধহয় পিচমোড়া করে বাঁধা, একটা পুঁটলির মতো ফেলে রাখা হয়েছে। কেবল মুখটা খোলা, সেখান দিয়েই বেরিয়ে আসছে গোঙানি। সুধী শর্মা প্রস্তুত। নাইলনের দড়ি প্যান্টের বেল্টে বেঁধে দড়ির অন্য প্রান্ত আমাদের হাতে দিয়ে উনি হামাগুড়ি দিয়ে ঢুকে গেলেন গুহার ভেতরে। যত দেখছি তত অভিভূত হয়ে যাচ্ছি। এই মানুষটা না থাকলে কি যে হতো আমাদের। শরৎ শোভনকে বের করে আনতে মিনিট 10 লাগলো। ওর জ্ঞান ফিরল আরও আধ ঘন্টা পরে। জলের ছিটে স্মেলিং সল্ট 2 চামচ তরল পরপর প্রয়োগ করার পর উনি চোখ মেললেন। আমরা ওর মুখের ওপর ঝুঁকে রয়েছি। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে আমাদের দেখতে দেখতে শরৎ শোভন বললেন, আমি কোথায়? আমাদের কাছে। বাট দোজ এপস, দ্যাট হরিবল কেভ, আমাকে ধরে নিয়ে গিয়ে
আমরা উঠিয়ে নিয়ে এসেছি। এতক্ষণে বাস্তবে ফিরে এলেন শরৎশ্রবণ। দুহাতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসলেন, তাকালেন রোদ ঝলমল পাহাড় বনের দিকে। তারপর বললেন, আমি বেঁচে আছি, এখনো ভাবতে পারছি না। কাল রাতে যখন ধরে নিয়ে যাচ্ছিল, কি উল্লাস ওদের! কাদের? ওই আদিম মানুষগুলোর? হ্যাঁ, একটা নয়, দুটো। ডক্টর মুখার্জির খোঁজে আপনারা বেরিয়ে যাওয়ার পরপরই ওরা দাপাতে দাপাতে ঢুকলো। তাঁবু ছিঁড়ে লণ্ডভণ্ড করে ওরা এসে দাঁড়াতেই অনিমেষ সেন্সলেস। আমি তবু খালি হাতে চেষ্টা করেছিলাম, কিন্তু এত শক্তি, এমন মারলো! চুপ করে গেলেন শরৎশ্রবণ। তারপর? না, ভাবছি এপম্যান দুটোর হাতে মার খেয়ে আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে সেন্স ফিরে আসছিল। এখন আবছা মনে পড়ছে ওরা আমায় ঘাড়ে ফেলে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে নিজেদের মধ্যে কথা বলছিল। কথা বলছিল মানুষের ভাষায়? ইয়েস, দ্যাটস স্ট্রেঞ্জ। হিন্দিতে বলছিল। হিন্দিতে? কি বলছেন? ও দুটো তাহলে নর্মাল মানুষ? No, no, never. It's impossible. Pure ape man. সারা গা লোমে ঢাকা, কুতকুতে চোখ, ঠেলে বের হওয়া হনু, 6 ফুটের উপর লম্বা। বুঝেছি, আপনি একটু রেস্ট নিন। কিন্তু অনিমেষ, ওকে খুঁজে বের করবেন না? নিশ্চয়ই করব, ও নিয়ে ভাববেন না। বড় পায়ের খোঁজ প্রায় পেয়ে গেছি। পেয়ে গেছো? মামা, প্লিজ সবটা খুলে বলো। আরে পাগল, হাত ছাড়। এতদিন অপেক্ষা করলি, আর একটু সবুর কর। চলুন এবার পেটে দেওয়া যাক। নীলকণ্ঠবাবু কি বলেন? যা বলেছেন, আমার পেটে তো দক্ষ চলছে। বাসি স্যান্ডউইচ, তার সঙ্গে কিছু শুকনো ফল, প্রবল খিদের মুখে মনে হচ্ছে অমৃত। মামাও খাচ্ছেন, আর মাটিতে কি সব আঁকিবুকি কাটছেন। একটু পরে বললেন, আজকের রাত আমাদের অভিযানের সবচেয়ে ভাইটাল এপিসোড। এই বড় পায়ের পেছনে যেসব মানুষের কালো হাত লুকিয়ে আছে, তাদের ধরতে হবে। তাই কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। যেখানে এসএস বন্দী ছিলেন, সেই গুহায় ঢুকতে হবে। সে কি? হ্যাঁ, আমি ঢুকব। শর্মাজি, টুকলু, নীলকণ্ঠবাবু, এসএস, আপনারা কাছাকাছি উঁচু গাছে চড়ে বসবেন। সব পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকবেন। তার মানে শিকার করার সময় যেমন টোপ দেওয়া হয়, তুমি সেই টোপ হয়ে বসে থাকবে? রাইট। তফাৎ শুধু আমি নিরস্ত্র থাকছি না, এছাড়া হাতে নাতে ধরার কোনো পথ নেই। বুঝলাম, তবে একটা নয়, দুটো টোপ থাকবে। মানে? মানেটা খুব সহজ। মামা, ভাগ্নে। আমার কথা শুনে মামা চুপ করে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। শরৎশোভনের দুহাত আমার আর নীলকণ্ঠবাবুর কাঁধে। আমরা ফের গুহার দিকে উঠতে শুরু করেছি। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। সূর্য দ্রুত ছুটছে পশ্চিমে। গুহার পেছনের জমিতে একটা হুক শক্ত করে পুঁতলেন সুধীর শর্মা। সেখানে নাইলনের রোপ লাগিয়ে অন্যদিকে আমাদের শরীর, আমার হাতে টর্চ। দুজনে গুঁড়ি মেরে ঢুকে পড়লাম গুহার ভেতরে। গুহাটা নিচের দিকে যত ঢালু হয়ে গেছে, ততই সংকীর্ণ হয়েছে। যেখানটায় গুড়িসুড়ি মেরে পড়ে আছি, তা মানুষের চেহারার কোনো প্রাণীর প্রায় অগম্য। ভেতরে কয়লার মতো অন্ধকার। মামা আমার নিচে, আমার শরীরের সম্পূর্ণ ভার ওর ওপর। উপায় নেই, কিন্তু যোগু মামার মুখে শব্দ নেই। ডান হাতে রিভলভার ধরে উনি মরার মতো পড়ে আছেন। অস্বস্তিতে আমি উসখুস করে উঠেছি। মামা ধমক দিয়েছেন, চুপ করে থাক, আমার কোনো অসুবিধে হচ্ছে না। বাইরে রাত ঝিমঝিম করছে, শীতও বাড়ছে। এই সুড়ঙ্গের মধ্যে মাঝে মাঝে এসে ঝাপটা মারছে বরফ বাতাস। শরীরের ফাঁকা জায়গায় বিঁধছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে চতুষ্পদ নিশাচরদের বিচিত্র সব আওয়াজ। স্তব্ধতা চিড়ে যাচ্ছে। দু একটা জলজলে জোড়া চোখ কখনো উঁকি মারছে গুহামুখে। কোনো প্রাণী কিনা জানি না। মামা রিভলভার তাক করেছেন, আবার সরে যাচ্ছে। মামা,
শিকার আসবে তো? আশা তো করছি অন্তত শরৎ শোভনকে ওদের সর্দারের কাছে নিয়ে যাওয়ার জন্যেও ওদের আসতে হবে। তবে বস যদি কোনো আঁচ পেয়ে থাকে তাহলে অবশ্য টুকলু, সিগারেটে দু একটা টান দিলে তোর কি খুব অসুবিধে হবে? না না, খাও, কিন্তু খাবে কি করে? মামা খুব কসরত করে বাঁ হাত আমার শরীরের তলা দিয়ে বের করলেন। রিভলভারটা আমার বুকে শুইয়ে ডান হাতে লাইটারে আগুন জ্বাললেন। তারপর ফের রিভলভার উঠে এলো তার ডান হাতে। অন্যরাও নিশ্চয়ই দম আটকে বসে আছেন গাছের ওপরে। দুশ্চিন্তা একমাত্র নীলকণ্ঠ ঘোষকে নিয়ে। মানুষটা এমনিতে ফিটফাট, কিন্তু বয়স অনুপাতে ছেলে মানুষ। যখন তখন ঘুমিয়ে পড়ে। ঘুমের চুলে গাছ থেকে যদি বাদ পড়ে যান তাহলে সর্বনাশ। নিঃশব্দে সময় বয়ে চলেছে। ঘড়ির কাঁটা 8:30 পেরোচ্ছে। আর কতক্ষণ? এভাবে পড়ে থাকতে থাকতে আমি নিজেই তন্দ্রায় ঢুলে পড়েছিলাম। পেটের ওপর রিভলভারের খোঁচা আর কানের কাছে মামার ফিসফিসানি। টুকলু, গুহামুখে আলোটুকুও নেই, অন্ধকার দুটো ছায়া। কথা ভেসে এলো হিন্দিতে। ওস্তাদ, কোনো সারা শব্দ নেই। মালটা টেসে গেল নাকি? এই, কোন হ্যাঁ? সঙ্গে সঙ্গে আমি বন্দি। শরৎ শোভনের কায়দায় পা মাথা এক করে পুঁটলির মতো হয়ে গেলাম। মামা আমার নিচে, অদৃশ্য। অন্য কণ্ঠ বলল, अरे फालतू का काय चिल्लाता है रे? टॉर्च निकाल, देख पंछी उड़ गया कि नहीं। বুদ্ধ গায়িকা, হাত পা বাঁধা, দড়ি ছাড়া উপরে উঠবে কি করে? টর্চের ফোকাস এসে পড়ল আমার গায়ে। अरे देख बेहोश पड़ा है वो। नहीं जल्दी नेमे पड़। না বস, আগের বার আমি নেমেছি, এবার তুমি। मजा की मजा बुकिस ना तो দড়ি তোর কোমরে বাঁধা আছে, তুই নামবি। নামছে, একটা নেমে আসছে। বুকের মধ্যে হাঁপড়ের মতো ওঠানামা করছে। কানের কাছে মামার মুখ। তোকে জাপটে না ধরা অবধি কিচ্ছু করবি না। অল্প আলো সুড়ঙ্গের মধ্যে জ্বলন্ত টর্চটাকে কোনো খাঁজে গুঁজে দেওয়া হয়েছে। স্টপ ওয়াচের শব্দ শুনতে পাচ্ছি। 30, 29, 28, 27। লোকটার ডান হাত আমার শরীর স্পর্শ করল, তারপর ঢুকে গেল পেটের নিচে। সঙ্গে সঙ্গে নিথর নৈশব্দ ভেদ করে খান খান হয়ে গেল। মামার রিভলভার অগ্নি বর্ষণ করেছে। টর্চ চুরমার, আবার অন্ধকার। ওপর থেকে শব্দ ভেসে এলো। সঙ্গীরা নেমে পড়েছে। পরের কয়েক মুহূর্তের বর্ণনা দেওয়া অসম্ভব। অসম্ভব সরু জায়গায় অন্ধের মতো ঝাঁপিয়ে পড়লাম। বেধড়ক কিল ঘুষি। লোকটা এত ঘাবড়ে গিয়েছিল যে কিছুই করতে পারছিল না। যোগুমামাও গুহার একটা খাঁজ আঁকড়ে ধরে বেধড়ক লাথি চালাতে শুরু করেছে। তবে দু একটা আমার গায়ে এসে লাগছে। যন্ত্রণার আওয়াজ করতে করতে লোকটা নেতিয়ে পড়েছে। যোগুমামা বললেন, तुम्हारा खेल खत्म, हम लोग 2 है और रिवॉल्वर भी है। এই সময় গুহার মুখে আবার টর্চ জ্বলে উঠল। সুধীর শর্মা বলছেন, मुखर्जी साहब, एक ठो पकड़ा गया। आप सब ठीक है तो? হ্যাঁ, আমরাও একটাকে ধরেছি। উপরেরটাকে ভালো করে বেঁধে ফেলুন, তারপর দড়িটা টানুন। এটাকে নিয়ে এবার উঠি। উফ, হাতে পায়ে খিল ধরে গিয়েছিল। মুক্ত বাতাসে বেরিয়ে প্রাণ ভরে শ্বাস টানলাম। এক জায়গায় দাঁড়িয়ে একটু জগিং করলাম। দুটোরই হাত পা বেঁধে ফেলা হয়েছে। মামা হিন্দিতে বললেন, বাহ, বেশ ভালোই চালাচ্ছিলে। ভালুকের চামড়ায় ঢেকে এপম্যান। তোমাদের হেড কোথায়? দুজন মাথা নিচু করে আছে। কোনো উত্তর দিল না। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না। যোগুমামা রিভলভার ঠেকালেন একজনের কানে। কঠিন গলায় বললেন, কি জবাব দেবে? আমরা কিছু জানি না, আমরা এসেই। আগুন চোখে যোগুমামা বললেন, এই ফাঁকা মাঠে অ্যাক্টিং করছিলে কেমন? ঠিক 3 গুনবো। তার মধ্যে উত্তর না পেলে প্রথমে তোমায়, তারপর তোমার দোস্তকে। ফিনিশ। 3 গুনছি। 1, 2,
বলছি স্যার, বলছি আমরা স্যার কন্ট্যাক্টে এসেছি এখানে যাতে কেউ আর না আসে সেই জন্য, মানে একটু মানে ভয় দেখাতে। তাতে যদি কেউ মরেও যায় যাক না, তোমাদের কর্তার কাছে নিয়ে চলো, আলাপ করব। দুজন মুখ চাওয়াচাওয়ি করল। যোগমামা স্থির চোখে তাকিয়ে আছেন। একজন বলল, উনি তো স্যার এখানে নেই। ফের ঝুটবাক, লাস্ট চান্স। হঠাৎ মামা রিভলভার শূন্যে গর্জন করল। দুটো বিশাল দেহি কাঁপতে শুরু করেছে। এখান থেকে অনেকটা পথ স্যার, ময়দানে ঢোকার একটু আগে। আমাদের সঙ্গে জিপ আছে। নীলকণ্ঠ বাবু, দড়ি টেনে দুটোকে নিয়ে চলুন। জিপের পেছনের একদিকের সিটে হাত পা বেঁধে এপ ম্যান দুটোকে বসানো হয়েছে। দড়ি ধরে নীলকণ্ঠ ঘোষ। এতক্ষণ উত্তেজনায় পারিপার্শ্বিক অবস্থা ভুলে গেছিলাম। জিপ স্টার্ট দিতে কনকনে বাতাস তেরপলের ফাঁক ফোঁকর দিয়ে ঢুকতে লাগলো। ঘড়িতে প্রায় 12টা। হেডলাইট জেলে এবড়ো খেবড়ো জমি বেয়ে জিপ নামছে। কি হে, ঠিক যাচ্ছি তো? জি স্যার, ও সামনেই বাদিকে দুটো পাহাড়ে একটা খাঁজ পড়বে, ওখানে একটু এগোলেই ক্যাম্প। ওখানে তোমাদের সর্দারকে পাওয়া যাবে তো? পাওয়ার কথা স্যার, উনি আমাদের পাঠালেন লোকটাকে তুলে নিয়ে যেতে। তোমরা কোথাকার লোক? স্যার, নেপালের পোখরা স্যার। এতলা দিলে এবারে আসি। বাহ, আইডিয়াল ভাড়াটে গুন্ডা কাম বহুরূপী। জিপ বাঁকের ঠিক মুখে এসে পড়েছে। মামা বললেন, শর্মাজি, হেডলাইট নেভান, স্টার্ট বন্ধ করুন। নীলকণ্ঠবাবু, আপনি এ দুটোর পাহারায় থাকুন, আমরা আসছি। সুধী শর্মার হাতে রাইফেল, মামার হাতে রিভলভার, আমার হাতে টর্চ। অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। मुखर्जी साहब, देखिए, शायद शायद वो है। নক্ষত্রের হালকা আলোয় দেখা গেল সাদা তাঁবু। পা টিপে টিপে এগোচ্ছি। হঠাৎ বিপত্তি ঘটে গেল। আমার স্নোবুটের ডগা একটা প্রমাণ সাইজের নুড়িতে লাগতেই সেটা গড়াতে শুরু করলো ঢাল বেয়ে। শব্দটা বাড়তে বাড়তে খাদে পড়ে মিলিয়ে গেল। সামান্য শব্দটা অসামান্য হয়ে উঠল পিন পড়া নৈশব্দের মতো। তবু ফাঁক হয়ে গেল। জ্বলন্ত টর্চ হাতে বাইরে বেরিয়ে এলো 3টে ছায়ামূর্তি। कौन कौन है? रमेश? हाँ जी। উপস্থিত বুদ্ধিতে দারুণ জবাব দিলেন সুধীর শর্মা। उसको लाया? हाँ जी, लाया। ठीक है, अंदर लाओ। ছায়ামূর্তি 3টে ভেতরে ঢুকে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। মামা বললেন, শর্মাজি, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। कोई बात नहीं सर। आप क्या करूं? আমার ধারণা ওদের কাছে আর্মস আছে। সংঘর্ষ এড়াতে আমাদের আরেকটু অভিনয় করতে হবে। চোখ মুখ যতটা সম্ভব ঢেকে টুকলুকে চ্যাং দোলা করে নিয়ে আমরা ঢুকে যাব তাঁবুর মধ্যে। অতএব শূন্যে উঠেছি আমি। মামা এবং শর্মাজির হাতে চিত হয়ে চলেছি তাঁবুর দিকে। বুকের মধ্যে ড্রাম বাজছে। এরপর আমাকে নিয়ে শটান ঢুকে গেলেন তাঁবুর মধ্যে। তাঁবুর ভেতরে মিটমিটে আলো। শর্মাজি আমায় জমিতে শুইয়ে বললেন, लीजिए साहब, पूरा बेहोश है, लीजिए। পর মুহূর্তে সুধী শর্মার হাতে উঠে এলো রাইফেল, যোগমামার হাতে রিভলভার। हैंड्स अप। আমি উঠে বসে তাদের হতভম্ব হয়ে দেখলাম। তাদের সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। যুবকটিকে আগে দেখেছি মৈনান আসার পথে। কুলিদের নিয়ে শিলাজুত লরিতে ওঠাচ্ছিল। বাকি দুজনের একজন নিহত সুবোধ ভান্ডারীর প্রাণের বন্ধু ও পার্টনার বীরেন্দ্র গুরুং, আর অন্যজন অধ্যাপক অনিমেষ মণ্ডল। হাতে রিভলভার, অন্যজনের হাতে রাইফেল। তাই বাঁধাবাঁধির অপ্রিয় কাজটা আমাকেই করতে হলো। 3জনকে পিচমোড়া করে আগাপাস্তলা বেঁধে ফেলার পর উদ্যত আগ্নেয়াস্ত্র দুটো নিচু হলো। যোগমামা বললেন, চমৎকার। বাইরে এত ঠান্ডা, অথচ তাঁবুর ভেতরটা কেমন উষ্ণ। हाँ सर, हमारा आर्मी में ऐसा कैंप 2-4 ठो है, बड़े बड़े अफसर के लिए। यहाँ जनरेटर से इंटरनल हीटिंग सिस्टम चलता। তাই ঢোকার পর থেকে মৃদু শব্দ শুনতে পাচ্ছিলাম। এক কোণে ইলেকট্রিক ল্যাম্পও জ্বলছে। তা গুরুং সাহেব,
শেষ অবধি বড় পায়ের খোঁজ পাওয়া গেল। আর ডক্টর মণ্ডল, আপনি তো কালিদাস মশাই, নিজের ডাল নিজেই কাটলেন। বেশ তো চোরা কারবার চলছিল, নিজেদের কেরামতি দেখাতে কেন যে খামোখা ফটোগুলো বন্ধুকে পাঠাতে গেলেন? মাথা নিচু করে থাকা দুজনের কেউই উত্তর দিলেন না। মামা, মামা এবার বলো প্লিজ। বাবা, তুই একেবারে উদ্ব্যস্ত হয়ে উঠেছিস। মামা আয়েশ করে একটা সিগারেট ধরালেন, বললেন, এই মহাপ্রভুদের হিসেব একেবারে জলবৎ তরলং। শিলাযুধ দেখেছিস তো? এই বন পাহাড়ে আরেকটা গাছও আকছার জন্মায়, তার শুকনো ডালপালা কালচে রঙের, অবিকল শিলাযুতের মতো দেখতে। বস্তুটা কি জানিস? হাসিস, ভয়ঙ্কর মাদক। মইনান আসার পথে এই ছোকরা কুলিদের দিয়ে পাহাড় থেকে সেগুলোই তোলাচ্ছিল। শিলাযুতের সঙ্গে তার দামের ফারাক ও আকাশ পাতাল। এক বস্তা হাসিসের দাম কম করে 50,000 টাকা। বেশ কিছুকাল ধরে এই স্পেশাল শিলাযুত টনকে টন পাচার হয়ে যাচ্ছিল দেশের বিভিন্ন প্রান্তে। বলো কি? এটাই ঘটনা। এই নকলি শিলাযুতের কারবারের বুদ্ধি এসেছিল না বীরেন্দ্রর মাথা থেকে নয়, ওরই ক্লাসমেট বেঁটে প্রফেসরের মাথা থেকে, যে নাকি কলেজে ছাত্র পড়ায়, দেশের ভবিষ্যৎ তৈরি করে। কি মণ্ডল, ঠিক বলছি? নইলে আপনাকে এরা কারবারে পার্টনার করবে কেন? অনিমেষ মণ্ডলের ঘাড় ঝুলে পড়েছে। মামা বলে চলেছেন, হ্যাঁ, মণ্ডলের পরামর্শে বীরেন্দ্র এই কারবারে নেমে পড়ল। চিফ মিনিস্টারের ভাই রয়েছে সঙ্গে, অতএব সুবিধে অনেক, সহজে কেউ ঘাঁটাবে না। আর লোকজন যাতে এতল্লাট না মারায় সেজন্য ভাড়া করা হলো দুটো এপম্যান। তাদের দিয়ে আতঙ্ক ছড়াতে হবে। মণ্ডল, আপনার বন্ধুদের নিয়ে ট্রেকিং করতে আসা এবং এপম্যানের সামনে পড়া অবধি ঠিকই ছিল। মুখে মুখে ব্যাপারটা এমন ছড়িয়ে গেছিল, পাহাড়ি আদিবাসীরাও এদিকে আর মারাতো না। গন্ডগোলটা হলো অতি উৎসাহে বন্ধুকে ফুটপ্রিন্টের ফটো পাঠিয়ে আমরা এসে গেলাম। তখন উল্টে আমাদের জঙ্গলে ঢোকা ঠেকাতে কিডন্যাপ, আহত এসবের নাটক বানাতে হলো। নাটক? হ্যাঁ, আমাদের যাত্রাভঙ্গ করতে ওকে নিজের ঘাড়ে নিজেকেই কাটারির কোপ মারতে হলো। সে কি, নিজেই নিজেকে? হ্যাঁ, ক্ষতের গভীরতা থেকে এটা বোঝা যায়। নিজের ডান হাত দিয়ে বাঁ ঘাড়ে কোপ মারলে উন্ডের ডেপথ এবং লেন্থ যতটা হবে, অন্য কেউ কাটারি মারলে কখনোই তেমন হবে না। এই ধরনের ঘটনা আকছার ঘটে। শত্রুর ঘাড়ে দোষ চাপাতে নিজেই নিজেকে মেরে থানায় চলে আসে। তোর মনে আছে, টর্চের আলোয় ক্ষতটা দেখার পর ওই রাতে আমি খুঁজে বের করি কাটারিটা। সেই রাতেই আমি শিওর হয়ে যাই অনিমেষ মণ্ডল কোনো চক্রান্তে জড়িত। সেই জন্যই শরৎ শোভনকে ওর পাহারায় রেখে আমরা পরদিন স্টার্ট করি রা বাংলা থেকে। হ্যাঁ, নিষেধ না মেনে তারপর দুজনে এখানে চলে আসে। ক্রিমিনাল সাইকোলজি। কিন্তু ওদের মেন পার্টনার সুবোধ ভান্ডারীর খুন? সুবোধের মার্ডার আমাদের সঙ্গে একটু জড়িত। আমরা না এলেও সুবোধকে ঠিক মরতে হতো, হয়তো কিছুদিন পরে। একটাই কারণ, সুবোধ এই নোংরা চোরা কারবারে থাকতে চায়নি, ওদের থামাতে চেয়েছিল। বলেছিল এই পাপ ব্যবসা বন্ধ না করলে সরকারকে জানিয়ে দেবে। ন্যাচারালি এই দুজন তখন মরিয়া। এমন সোনার ব্যবসা, আয়া সে কোটি কোটি টাকা আমদানি ছেড়ে দেব? ইতিমধ্যে আমরা এসে গেছি রা বাংলোয়। এই সময় সুবোধকে সরিয়ে দিতে পারলে, আমরা যদি ভয়ে অভিযান বন্ধ করে দিই, সেটা বাড়তি লাভ। বেচারি, তোমায় চিনতে পারিনি। কিন্তু ভান্ডারীকে খুন করলো কে? এই বীরেন্দ্র গুরুং নিজের রিভলভার দিয়ে। সুবোধবাবুর বাংলোয় রাতে ঢুকে কাগজপত্র ছাড়াও মেঝেতে কুড়িয়ে পাই একটা বিশেষ কারুকাজ করা নেপালি টুপি, আর বাঁ কোণে সূক্ষ্ম সুতোয় লেখা বীরেন্দ্র। এরপর বীরেন্দ্রর মাথার টুপির নকশাও গেল বদলে। लेकिन एक बात मुखर्जी साहब, बिजनेस में सुबोध भंडारी से गुरुंग और मंडल का ये सब झंझट के बारे में आपको कैसे मालूम हुआ? সুবোধ ভান্ডারীর ওই বাংলো থেকে জোগাড় করা কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে। ভান্ডারীর অদ্ভুত অভ্যেস ছিল, ওর মনে যখন যা ধাক্কা দিত, কাগজের ফাঁকা জায়গায় খসখস করে লিখে ফেলত। নানান ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাপার এভাবে লেখা রয়েছে। এর মধ্যে দু জায়গায় আমি দেখেছি
শিলাজুত নেহি, নেহি, হাশিশ, খতরনাক, बीरू, नहीं, नहीं, मत करना, गलत काम। আবার আরেক জায়গায় লিখেছে, শালে बीरू, चूहा कहीं का, हमको थ्रेट करता, मंडल, मंडल साले चोर, नहीं छोड़ेगा। बड़ा तज्जब। আরেকটা ব্যাপার মামা, রাতে বাংলোয় ওই নীল সাদা জ্যাকেট পরা লোকটা, ও তো এই মক্কেল গুরুম আমাদের বিভ্রান্ত করতে চেয়েছিল। मुखर्जी साहब, हम किसी साइंटिस्ट को क्रिमिनल साइकोलॉजी में इतना क्लियर कंसेप्शन कभी नहीं देखा। আমার তদন্তে আপনার অবদানও কিন্তু কম নয় শর্মাজি। শিলাজুত ওরফে হাশিশ চোরাচালানের ব্যাপারটা ধরতে পারলেও এপম্যানের ব্যাপারটা যে ওর সঙ্গে রিলেটেড তা কিন্তু আমি ধরতে পারিনি। আপনিই বুঝিয়ে দিলেন। তোমার কোটে লেগে থাকা লোমকে ভাল্লুকের লোম বলে, তাই তো? এক্স্যাক্টলি। উনি যে মুহূর্তে ফার্মলি বললেন, সঙ্গে সঙ্গে ঘটনাগুলো সুতোয় গাঁথা হয়ে গেল। তখন প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, হয়তো শরৎ শোভনকে ওরা মেরেই ফেলেছে। ওদের কাছে দু চারটে খুন কোনো ব্যাপারই না। বলতে বলতে মামার চোখ দুটো আবার জ্বলে উঠেছে। मुखर्जी साहब, बोलिए अब क्या करना? এখন জিপে তিনটেকে তুলে রা বাংলার দিকে রওনা হব। আপনি এদের পেছনে থাকবেন, আমরা থাকবো সামনে। সামনে মামা, আমি, পেছনে সুধীর শর্মা, মধ্যে ওই তিনজন। তাঁবু থেকে বেরিয়ে হাঁটছি। তাঁবু সার্চ করে পাওয়া গেছে একটা AK-47 রাইফেল, সেটা আমার হাতে। মাত্র 20 গজ মতো এগিয়েছি, হঠাৎ কানে এলো একটা গুড়গুড় শব্দ। সেকেন্ডে সেকেন্ডে সেই শব্দটা ভীষণ বেড়ে উঠল। তারপরেই কান ফাটানো শব্দ। খুব বেশি হলে 10 সেকেন্ড। তিনটে অস্ফুট আর্তনাদ উঠেই মিলিয়ে গেল বোল্ডারের খাদে পড়া গর্জনের মধ্যে। পেছন ফিরে দেখলাম সুধীর শর্মা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক মাঝখান ফাঁকা, বন্দি তিনজন নেই। কয়েক সেকেন্ডের মধ্যে বিহ্বলতা কাটিয়ে মামা দ্রুত টর্চ ফেললেন বাঁদিকের উঁচু পাহাড়ের দিকে। কোথাও কেউ নেই। আপনা আপনি অত বড় পাহাড় থেকে পাথরটা গড়িয়ে নামলো আর ঠিক মাঝখানের তিনজনকেই শেষ করে দিয়ে চলে গেল। বিশ্বাস্য নয়, অবিশ্বাস্য, অসম্ভব। আমার প্রশ্নের পরেই যেন জবাব দিলেন সুধীর শর্মা। কাঁপা কাঁপা গলায় উনি বললেন, जल्दी जल्दी चलिए, ये जगह अब अभी छोड़ना होगा। देव को बहुत गुस्सा हुआ। चलिए, जल्दी चलिए। বলেই অত সাহসী জওয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন জিপের দিকে। মামা বললেন, শর্মাজি থামুন, এটা অ্যাক্সিডেন্ট। আলগা কোনো পাথর লেগেছিল পাহাড়ের ঢালে। এসব পাহাড়ি এলাকায় যখন তখন ভূকম্প হয়, সেরকম কাঁপুনিতেই গড়িয়ে পড়েছে। কে শোনে কার কথা? সুধীর শর্মার ছোটার গতি আরও বেড়ে গেল। কপালে করজোরে হাত ঠুকতে ঠুকতে উনি বললেন, राम 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 राम, प्रणाम देव, प्रणाम, प्रणाम देव। सुनिए मुखर्जी साहब, आप लोग को जो सोचना है सोचिए। मैं यहाँ 1 मिनट भी नहीं रुकेगा, 1 मिनट भी नहीं। অগত্যা আমরাও জিপের দিকে ছুটলাম। মাথা টাথা গুলিয়ে যাচ্ছে, কিন্তু ভাবার সময় নেই। উনি যেমন ক্ষেপে গেছেন, আমাদের ফেলে রেখেই না জিপ চালিয়ে দেন। বিশ্বাস অতি বিষম বস্তু। এতক্ষণ আপনি শুনছিলেন যোগু মামা সিরিজের গল্প তুষার মানবের সন্ধানে।
আমাদের আজকের গল্পে গল্প পাঠে ছিল সায়ন্তন, যোগু মামার চরিত্রে অভিনেতা নরেন ভট্টাচার্য। আমাদের আজকের গল্পে বিভিন্ন অভিনেতা যেসব চরিত্রে অভিনয় করেছেন: শরৎ শোভা করেছেন শ্রী ইন্দ্রনীল ভাদুরী, নীলকণ্ঠ, ঋদ্ধি, বীরেন্দ্র, সায়ন্তন, সুবোধ, সৌম্যদীপ। এবং আপনি যদি আমাদের সেই সব শ্রোতাগুলোর মধ্যে একজন হন যিনি এই পর্যন্ত শুনছেন, তার জন্য একটা বিষয় বলে রাখি, সুধী শর্মার চরিত্রে আপনি যেই অভিনেতার অভিনয় শুনলেন, সেই একই অভিনেতা মিস্টার বিস্টের বাংলার অফিসিয়াল ভয়েস ওভার আর্টিস্ট। আমি কথা বলছি আমাদের অরিজিৎ দার। আমরা তাঁকে পেয়ে সত্যিই ধন্য। আমাদের এখানে টুকলুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন তৃষা, যুবকের চরিত্রে মৈনাক, দুজন গুন্ডাকে শুনেছেন আপনি, তাদের মধ্যে একজন ছিল রৌনক আর একজন নীল। পিকলু গল্পের সূত্রধার এবং অনিমেষের চরিত্রে আমি আর্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কীভাবে জানাবেন? কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে। ভালো লাগুক খারাপ লাগুক, আপনার যেই রকম লেগে থাকুক, প্লিজ আমাদের কমেন্টটুকু করে যাবেন। পরের পর্বে আপনার জন্য থাকছে আরও একটি দারুণ গল্প। আচ্ছা, আপনি সাবস্ক্রাইব করেছেন তো আমাদের চ্যানেলকে? দেখুন, আমরা আপনাকে মুগ্ধ করে গল্পের এই পর্যন্ত নিয়ে এসেছি আপনার থেকে একটা সাবস্ক্রাইবের আশায়। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনার কাছের মানুষদের সাথে। আজকের মতো আমাদের সময় শেষ। আগামী পর্বে আপনার সাথে আবার দেখা হবে, অন্য কোনো গল্পে, অন্য কোনো চরিত্রে, অন্য কোনো রূপে। আমি আর্য বিদায় নিচ্ছি। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। শুভরাত্রি।